সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। হ্যাঁ, সবাই আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। ঠিক আছে, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়টা আমাদের অর্ধেক নাই, এই অধ্যায়টা পুরাটাই আছে। আগের যেমন পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা আমাদের অর্ধেক ছিল, আমরা অর্ধেক অংশটা পড়ছি, কিন্তু এই চ্যাপ্টারটা পুরাটাই আছে। এই কারণে এই চ্যাপ্টারটা পুরাটাই পড়তে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন একটা, সৃজনশীল প্রশ্ন একটা পরীক্ষাতে থাকবেই, একাডেমিতে তো থাকবেই, ইভেন অ্যাডমিশন টেস্টেও এই অধ্যায় থেকে কোশ্চেন থাকবে। এই অধ্যায় থেকে কোশ্চেন তুমি পাবা না এমন হবে না, ঠিক আছে। ফার্স্ট পার্টে থার্মোডাইনামিক্স এর চ্যাপ্টার এই মাত্র একটা, আর একটা তাপগতিবিদ্যার যে চ্যাপ্টারটা আছে, মূল যে চ্যাপ্টারটা, আসল যে চ্যাপ্টারটা সেটা আছে হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টার। তো এই কারণে এই অধ্যায়টা ফার্স্ট পার্টের এই তাপগতিবিদ্যা অংশ থেকে মাত্র সিঙ্গেল একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো এই কারণে এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন থাকবেই। তো চলো আমরা আজকে শুরু করে দিই। আজকে আমি এখানে ফেসবুকে আছি, ফেসবুকের কমেন্টগুলো দেখছি। হ্যাঁ, তারপরে একটু পরে আবার ওয়েব অ্যাপে দেখবো। তো মোটামুটি তোমরা যে কোনো এক জায়গায় যুক্ত হয়ে থাকো, ঠিক আছে। তো আসো আমরা পড়া শুরু করি। দেখো, এই অধ্যায়ে আমরা, অধ্যায়ের নাম শুনে তোমরা বুঝতে পারতেছো, অধ্যায়ের নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, অর্থাৎ আইডিয়াল গ্যাস এন্ড গ্যাস ডাইনামিক্স। অর্থাৎ এই অধ্যায়ে আমরা আদর্শ গ্যাসের সূত্রগুলো নিয়ে আলোচনা করব, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাস কি কি সূত্র মেনে চলে? আদর্শ গ্যাস তিনটা সূত্র মেনে চলে: বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র। এটাকে গে-লুসাকের সূত্র বলা হয়, আবার রেনোর সূত্র বলা হয়। তো এই তিনটা সূত্র যে সকল গ্যাস একেবারে পুরোপুরি মেনে চলে, সেই সকল গ্যাসকে আদর্শ গ্যাস বা নিখুঁত গ্যাস, ইংরেজিতে বললে আইডিয়াল গ্যাস বলে। যে সকল গ্যাস এই তিনটা সূত্র বিশেষ করে মানে না, তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। আসলে বলতে গেলে প্র্যাকটিক্যাল গ্যাস মানে হচ্ছে রিয়েল গ্যাস, বাস্তব গ্যাস। কিন্তু আমরা আলোচনার জন্য, আলোচনার সুবিধার্থে আমরা প্রথমে আইডিয়াল গ্যাসের নেচারটা ভালো করে বুঝবো। আইডিয়াল গ্যাস কি কি সূত্র মেনে চলে, আইডিয়াল গ্যাসের সমীকরণ কি, এটা আমরা বুঝবো। এটা যদি আমরা বুঝতে পারি, দেন আমরা বাস্তব গ্যাসের সাথে এটার পার্থক্য করতে পারবো। তো আমরা আইডিয়াল গ্যাসের সূত্রগুলা পড়বো এবং তারপরে আইডিয়াল গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য করব, এবং সেইখান থেকে অনেকগুলো সূত্র আসবে। আইডিয়াল গ্যাসের এক এক করে অনেকগুলো সূত্র আসবে, এবং এই অধ্যায়ে বেশ বড়সড় একটা ডেরিভেশন আছে। আসলে বড়সড় ডেরিভেশন না, কারণ এই ডেরিভেশনের অনেকগুলো পার্ট, এক একটা পার্ট থেকে এক একটা সূত্র আসবে, যে সূত্রগুলো আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। তো এগুলো আমরা একে একে পড়বো, এবং এই অধ্যায়ের লাস্টের দিকে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা, পরম আর্দ্রতা। বায়ুতে জলীয় বাষ্প উপস্থিত থাকে। আমরা এই যে তুমি যে রুমে অবস্থান করতেছো, এই রুমের বাতাসে কিন্তু জলীয় বাষ্প দ্রবীভূত আছে। তো এই যে বাতাসে যে জলীয় বাষ্প দ্রবীভূত আছে, এর পরিমাণটা কিভাবে নির্ণয় করা যায়? বাতাসে জলীয় বাষ্প দ্রবীভূত অবস্থায় থাকলে সেই বায়ুটাকে বলা হয় হচ্ছে আর্দ্র বায়ু। তো এই বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত, আর্দ্রতার পরিমাণটা কত, সেই জিনিসগুলো আমরা লাস্টের দিকে গিয়ে হিসাব করব। আর একটা টপিক আছে, সেটা হচ্ছে গ্যাসের গড় মুক্ত পথ। তো এইটা এই অধ্যায়ের খুবই অবহেলিত টপিক, কিন্তু আমরা পড়বো, আমরা কোনো টপিক বাদ দিব না। আর নতুন সিলেবাসে যদি অন্তর্ভুক্ত করার কথা বলি, যেমন আমরা যখন পড়াশোনা করছি তখন এইসব টপিকগুলো ছিল না। তো এরকম দুই একটা টপিক আছে। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার মাত্রা, এবং আরেকটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। তো আমি আসলে মোটামুটি এই প্রথম এই যে কয়েকটা কথাবার্তা বললাম, এই কয়েকটা কথাবার্তার মধ্যে এই অধ্যায়ে আমরা যে সকল টপিক আলোচনা করব, সেই সকল টপিকগুলোর নাম বললাম। ক্লিয়ার? আমরা এবার এক এক করে একটা একটা টপিক ধরে ধরে আলোচনার মধ্যে ঢুকবো, কি ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তাহলে আমরা প্রথমে আদর্শ গ্যাসের সূত্রগুলা দেখব। তাহলে সংজ্ঞায় আমরা কি বলছি? আদর্শ গ্যাস কাকে বলছি? আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। তো আদর্শ গ্যাস আমরা কাকে বলছি? যে সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সূত্র সমূহ। তো আদর্শ গ্যাসের সূত্র কি কি?
আদর্শ গ্যাসের সূত্র সমূহ, এই কথাটাকে আমরা একটু ব্র্যাকেটে রেখে দিই। এই আদর্শ গ্যাসের সূত্র সমূহ কি কি? বয়েলের সূত্র, বিজ্ঞানী বয়েলের নাম অনুযায়ী বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং আর একটা হচ্ছে চাপীয় সূত্র, এটাকে এনর সূত্র বলা হয়, চাপীয় সূত্র। এই তিনটা সূত্র সকল তাপমাত্রা ও চাপে মেনে চলতে হবে, একেবারে পুরোপুরি মেনে চলতে হবে। এই সূত্র থেকে মোটেও বিচ্যুত হওয়া যাবে না। তাহলে পুরোপুরি মেনে চলে তাকে নিখুঁত বা আদর্শ গ্যাস বলে, তাকে নিখুঁত বা আদর্শ গ্যাস বলে। তাহলে তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয়, এই বলো তো দেখি বাস্তব গ্যাস কাকে বলে, তাহলে তুমি জাস্ট এই সংজ্ঞার সাথে একটা না যুক্ত করে দিবা, মেনে চলে না। অর্থাৎ যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, এই তিনটা সূত্র মেনে চলে না, জাস্ট একটা না অ্যাড করে দিবা, তাহলে সেই গ্যাসকে বলা হয় হচ্ছে বাস্তব গ্যাস। এইবার আসো, আদর্শ গ্যাসের সংজ্ঞা আমরা লিখে ফেলছি, কিন্তু সংজ্ঞার মধ্যে যে তিনটা সূত্রের কথা বলা হয়েছে সেই তিনটা সূত্র তো আমরা জানি না। তাহলে আগে আমরা এই তিনটা সূত্র একটু জানবো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র। এই তিনটা সূত্র একটু আমরা জানবো, জানার পরে এই তিনটা সূত্র যদি বুঝে যাই, দেন আমরা আদর্শ গ্যাসটাকে খুব ভালোভাবে চিনতে পারবো এবং আদর্শ গ্যাসের সাথে বাস্তব গ্যাসের পার্থক্যটাও করতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে বয়েলের সূত্র দিয়ে শুরু করব, তাহলে বলতে পারো মূল আলোচনা এখন শুরু হইল। তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা খুবই সহজ সূত্র। যদি বিজ্ঞানী বয়েল এই সূত্রটা না দিত, তাহলে তুমি আমরা এই সূত্রটা দিয়ে ফেলতে পারতাম, খুবই সহজ জিনিস। তো দেখো বিজ্ঞানী বয়েল কি বলতেছে, আমি তোমাকে চিত্র এঁকে ব্যাপারটা বুঝাই দিই, তুমি সূত্র নিজেই লিখতে পারবা, তুমি নিজেই লিখতে পারবা, বইয়ের উপর ভরসা করা লাগবে না, মুখস্থ করা লাগবে না। দেখো, মনে করো একটা গ্যাস সিলিন্ডার, এই হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারে স্থির তাপমাত্রায় একটা নির্দিষ্ট টেম্পারেচারে, স্থির তাপমাত্রা অর্থাৎ টি কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই পাত্রে কিছু পরিমাণ আদর্শ গ্যাস রাখা আছে। আচ্ছা, পাত্রে যদি গ্যাস রেখে দিই, বলতো গ্যাস রেখে দিই খোলা পাত্রে, মুখ খোলা পাত্রে, গ্যাস থাকবে? তাহলে কি করতে হবে? অবশ্যই পিস্টন দিয়ে রাখতে হবে, ঢাকনা দিয়ে রাখতে হবে। তো সিলিন্ডারে আমরা নর্মালি পিস্টন দিব, কারণ ঢাকনা দিলে ওই ঢাকনা তো আর ওঠানামা করানো যাবে না, কিন্তু যদি একটা পিস্টন সংযুক্ত করে দিই তাহলে সেটাকে আমরা ওঠানামা করাইতে পারবো। তাহলে এইটা হচ্ছে একটা পিস্টন, একটা ঘর্ষণহীন পিস্টন, অর্থাৎ এই পিস্টনটা যখন ওঠানামা করবে তখন ভাইয়া পাত্রের দেওয়ালের সাথে এই পিস্টনের যে ঘর্ষণ হবে, এই ঘর্ষণে কোনো শক্তি খরচ হবে না, বলতে পারো যে ঘর্ষণ নেই বললেই চলে। তাহলে এই হচ্ছে একটা পিস্টন, এই পিস্টনটাকে আমি ওঠানামা করাইতে পারবো, এই পিস্টনটাকে উপরের দিকে নিচের দিকে ওঠানামা করাইতে পারবো। তাহলে আমি যখন পিস্টন দিয়ে এই পাত্রের মধ্যে একটা আইডিয়াল গ্যাসকে আবদ্ধ করে রাখবো, তখন আমি আসলে এই আইডিয়াল গ্যাসের উপর একটা চাপ প্রযুক্ত করলাম। দেখো গ্যাসের একটা বৈশিষ্ট্য কি, গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই সে আয়তন দখল করে। আমি যদি বলি এইখানে এই যে গ্যাস রাখছি, ধরো আমি বললাম 2 লিটার অক্সিজেন গ্যাস রাখছি, তাহলে 2 লিটার অক্সিজেন গ্যাস আমি এর ভিতরে ঢুকাইছি, বা মনে করো যে একটা নির্দিষ্ট মোল সংখ্যা, আমি বললাম যে আমি 10 মোল অক্সিজেন গ্যাস এই পাত্রের মধ্যে ঢুকাইছি। তাহলে এখন এই পাত্রতে অর্থাৎ এই সিলিন্ডারে গ্যাসের আয়তনটা কত হবে? গ্যাসের আয়তনটা হবে এই পাত্রের আয়তন যা সেইটা। এই পাত্রের আয়তন যদি 10 মিটার কিউব হয় তাহলে গ্যাসের আয়তন 10 মিটার কিউবই হবে। এই পাত্রের আয়তন যদি 8 মিটার কিউব হয় তাহলে এই পাত্রের এই গ্যাসের আয়তনও 8 মিটার কিউব হবে। অর্থাৎ গ্যাসের তো নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, যে পাত্রে আমি বদ্ধ করে রাখবো সেই পাত্রের মধ্যে গ্যাসটা ছড়াই যাবে। ধরো সামান্য একটু গ্যাস, এটা যদি তুমি যে রুমে অবস্থান করতেছো ওই রুমের মধ্যেও রাখা হয়, তাহলে ওই গ্যাসের আয়তন হবে ওই রুমের টোটাল যে আয়তন, পুরো যে আয়তন সেইটা। অর্থাৎ গ্যাসের আয়তন হচ্ছে আমি যে পাত্রের মধ্যে গ্যাসটাকে রাখবো, তাই আমি যতটুকু গ্যাসই রাখি যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের আয়তনই হবে গ্যাসের আয়তন। তাহলে এখন এই যে এই পিস্টন সংযুক্ত করে আমি যে গ্যাসটাকে রাখছি, গ্যাসের আয়তনটা হচ্ছে এই যে এতটুকু, এইটা হচ্ছে V1 অর্থাৎ পাত্রের আয়তন। কতটুকু চাপ প্রযুক্ত করা হয়েছে? প্রযুক্ত চাপ হচ্ছে P1। ধরো পিস্টন দিয়ে আমি চাপ দিয়ে রাখছি না, ঠিক আছে, আমি যদি পিস্টন দিয়ে না রাখতাম তাহলে তো গ্যাস উড়ে চলে যেত। তাহলে পিস্টন দিয়ে আসলে এই যে গ্যাসটাই গ্যাসের উপর একটা চাপ প্রযুক্ত করে রাখা হয়েছে, এই যে চাপটা, এই চাপটাকে বললাম আমরা P1।
এইবার তুমি একটা কাজ করো, পিস্টনটাকে ধরে এভাবে চাপ দিয়ে একটু নিচের দিকে নামায় দাও। নিচের দিকে নামাইলে গ্যাসটা কম্প্রেসড হয়ে যাবে, গ্যাসটা সংকুচিত হবে, গ্যাসের আয়তনটা কমে যাবে। অনেকে বলতে ভাই ভেতরে গ্যাস আছে, আমি কি চাপ দিয়ে নামাইতে পারবো? ভেতরে গ্যাস আছে বলেই তো তুমি নামাইতে পারবা। তুমি পিস্টনটাকে চাপ দিয়ে নামাইতে পারবা। ভেতরে যদি তরল পদার্থ থাকতো বা কঠিন পদার্থ থাকতো, তখন চাপ দিয়ে আয়তনের পরিবর্তন করা এটা খুব কঠিন ব্যাপার হইতো। কিন্তু আমরা এখন গ্যাসের কথা বলতেছি, তো গ্যাস তো এই যে গ্যাস তো পাত্রের মধ্যে ছড়াই আছে, তাহলে আমি যদি পিস্টনকে চাপ দিয়ে নিচের দিকে নামাই, আরো বেশি যদি চাপ প্রযুক্ত করি, তাহলে গ্যাসটা কম্প্রেসড হয়ে যাবে। অর্থাৎ গ্যাসের যে অণুগুলা, এই অণুগুলা কাছাকাছি চলে আসবে, গ্যাসটা ঘন হয়ে যাবে, কম্প্রেসড হয়ে যাবে। তাহলে আমি একটা কাজ করি, এবার পিস্টনকে একটু নিচের দিকে নামাই। দেখো দুটো পিস্টন ভাববা না, এটা পিস্টনের আগের অবস্থা, এটা হচ্ছে পিস্টনের পরবর্তী অবস্থা। অর্থাৎ চাপ দিয়ে বেশি পরিমাণ চাপ প্রযুক্ত করে পিস্টনটাকে নিচের দিকে নামানো হয়েছে। তাহলে প্রযুক্ত চাপ, এই প্রযুক্ত চাপটা P2 এবং চাপ বেশি হওয়ার কারণে দেখো আয়তন কমে এখন এতটুকু, দ্যাট ইজ V2। আমি ভেতর থেকে, সিলিন্ডারের ভেতর থেকে কোনো গ্যাসকে কি বাইরে আনছি? না। বাইরে থেকে কোনো গ্যাসকে কি সিলিন্ডারের ভেতরে নিছি? না। অর্থাৎ ভেতরে গ্যাসের পরিমাণ, তুমি ভর বলো বা মূল সংখ্যা বলো, গ্যাসের পরিমাণ, ঠিক আছে, গ্যাস যতটুকু ছিল গ্যাস কিন্তু ঠিক ততটুকুই আছে। আমি কিন্তু গ্যাসের ভরের বা মূল সংখ্যার মানে পরিমাণের কোনো চেঞ্জ করি নাই। তাহলে গ্যাসের পরিমাণ কিন্তু নির্দিষ্ট আছে। অর্থাৎ গ্যাসের মূল সংখ্যা বা ভর, গ্যাসের মূল সংখ্যা, এই মূল সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়, অথবা ভর এবং ভর, এটা কিন্তু কনস্ট্যান্ট রাখা হয়েছে, এটা কিন্তু চেঞ্জ করা হয়নি, এটা কিন্তু কনস্ট্যান্ট আছে। আমি কিছু পরিমাণ গ্যাস বেরও করে নিয়ে নাই, বাইরে থেকে কিছু পরিমাণ গ্যাসের মধ্যে ইনজেক্টও করি নাই, তাহলে যতটুকু গ্যাস ছিল ঠিক ততটুকুই গ্যাস আছে। তাহলে এইবার তুমি বলো, দেখো স্থির তাপমাত্রায়, টেম্পারেচারে কোনো চেঞ্জ নাই, নির্দিষ্ট ভরের গ্যাস আছে, ভরেরও কোনো আমি চেঞ্জ করি নাই। তাহলে তুমি এবার এই চিত্র দেখে বলো, এই গ্যাসের আয়তনের সাথে এর উপর প্রযুক্ত চাপের সম্পর্কটা কেমন হবে? দেখে দেখে বলো। চাপ পিয়ন, চাপ কম, আয়তন অনেক বেশি ভিয়ন, চাপ বাড়ানো হয়েছে, P2 করা হয়েছে, আয়তন কমে এখন V2 হয়ে গেছে। তাহলে চাপ আর আয়তন পরস্পরের সাথে কেমন সম্পর্কযুক্ত? ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। তো এইটাই হচ্ছে বয়েলের সূত্র। দেখেছে, বয়েল যদি এই সূত্রটা না দিত, তাহলে তুমি আমি এই সূত্রটা দিতে পারতাম, তখন আমাদের নামে সূত্র হইত। বুঝতে পারছো? দুনিয়ার সব সহজ সূত্র জিনিস, সহজ সহজ জিনিসগুলা, সহজ সূত্রগুলা সব বিজ্ঞানীরা আবিষ্কার করে গেছে। তাহলে এবার আসো, তাহলে আমরা একটু সূত্রটা নিজেদের মতো করে বিবৃত করি। যে স্থির তাপমাত্রা, এই কথাটা কিন্তু মেনশন করতে হবে, বুঝছো? তাপমাত্রা যে তুমি চেঞ্জ করো নাই, ঠিক আছে, তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে পিভিটি। এই যে পিভিটি, তাপগতীয় চলক, গ্যাসের উপর প্রযুক্ত চাপ, গ্যাসের আয়তন এবং তাপমাত্রা। তো তার মধ্যে তুমি কাকে ফিক্স রাখছো? টি কে ফিক্স রাখছো। তাহলে টি কে ফিক্স রেখে সম্পর্ক কার কার? সম্পর্ক হচ্ছে পি আর ভি এর সম্পর্ক। তাহলে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আয়তন এর উপর প্রযুক্ত চাপের, এর উপর প্রযুক্ত চাপের, বলো কি পাতিক, বলো প্রযুক্ত চাপের কি? ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েল এই কথাটাই আমাদের বলছে। তাহলে এবার ম্যাথমেটিক্যালি যদি আমি সূত্রটাকে লিখি, তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো তো, যে গ্যাসের আয়তন ভি এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ইংরেজিতে ব্যস্তানুপাতিক নামে কোনো ওয়ার্ড নেই, ইংরেজিতে কথা হচ্ছে সবই প্রপোর্শনাল, ডাইরেক্ট প্রপোর্শনাল অর ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে পি এর সাথে ভি প্রপোর্শনাল, বাট কেমন প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে ভি প্রপোর্শনাল, পি ইনভার্স আর কি। এবার এই প্রপোর্শনাল চিহ্নটা উঠাই দিব, সমানুপাতিক চিহ্নটা উঠাই দিব, উঠাই দিলে একটা কনস্ট্যান্ট আসবে। তো সেই কনস্ট্যান্টটা হচ্ছে কি? পি আর ভি কোণাকুণি গুণ করলে, অতএব পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ তুমি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপের মান ইচ্ছা মতো চেঞ্জ করো, সমস্যা নেই, আয়তনও চেঞ্জ হবে, কিন্তু চাপ আর আয়তন এমন ভাবে পরিবর্তিত হবে যেন চাপ আর আয়তন ওই নির্দিষ্ট ভরের জন্য, নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য চাপ আর আয়তনের গুণফলটা সর্বদা কনস্ট্যান্ট থাকে। পি আর ভি এর গুণফল সর্বদা কনস্ট্যান্ট থাকে। ধরো স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আমি আয়তন ভি1, তার জন্য প্রেসার P1, প্রেসার আরেকটু বাড়াইলাম, ধরো P2 করলাম, আয়তন হইল V2, প্রেসার আরো বাড়াইলাম, P3 করলাম, আয়তন হইল V3। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা বলতে পারবো P1 V1, P2 V2, P3 V3 এদের গুণফলটা থাকবে কনস্ট্যান্ট, ডট 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 Pn Vn ইকুয়াল টু কনস্ট্যান্ট।
এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। খুবই সহজ জিনিস, কি ক্লিয়ার? এইবার আসো, এই বয়েলের সূত্রের থেকে দুইটা প্রশ্ন আসে সৃজনশীলে অনুধাবনমূলক প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রশ্নগুলা একই রকম, দুইটার প্রশ্নেরই উত্তরই একই রকম। একটা হচ্ছে ফু দিয়ে বেলুন ফোলানোর সময় কেন বয়েলের সূত্র প্রযোজ্য হয় না, এবং এটা একই কোশ্চেন, একই অ্যান্সার। সেটা হচ্ছে টায়ারে যখন, গাড়ির চাকায় যখন হাওয়া ভরা হয় তখন কেন বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে, প্রশ্ন দেখো ভিন্ন ভিন্ন কিন্তু উত্তর একই। তা আসো আমরা যে কোনো একটা লিখি। আসো আমরা ফু দিয়ে বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র কেন প্রযোজ্য হয় না এটা লিখি। তাহলে প্রশ্নটা একটু তোল, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2 মার্কের প্রশ্নের জন্য হইলেও সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে গেলে এই প্রশ্নের বেসিক জিনিসটা তোমার বুঝতে হবে, যে ফু দিয়ে বেলুন ফোলানোর সময়, বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন, বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন, কেন হয় না দেখি কি কাহিনী, আমরা একটু চিন্তা ভাবনা করি। দেখো, ফু দিয়ে বেলুন ফোলাবা, কিন্তু বয়েলের সূত্র নাকি তখন প্রযোজ্য হয় না। আগে বয়েলের সূত্র যে প্রযোজ্য হয় না সেইটা আগে বুঝি। ঠিক আছে, বয়েলের সূত্র যে প্রযোজ্য হয় না সেইটা আগে আমরা বুঝি। দেখো, এই যে এটা হচ্ছে একটা বেলুন, এই বেলুনটাকে ফু দিয়ে তুমি ফুলায় বড় করবা। বেলুনটা প্রথমে দেখো ছোট অবস্থায় আছে, তুমি কেবল সামান্য একটু হাওয়া ভরছো, ফু দিয়ে সামান্য একটু বাতাস ভরছো। তো তুমি এখন কন্টিনিউয়াসলি ফু দিয়ে যাচ্ছ, বুঝছো? তাহলে এই যে কন্টিনিউয়াসলি ধরো ফু দিয়ে যাচ্ছ, ফু দিয়ে যাচ্ছ, তাহলে ফু দিয়ে গেলে বেলুনটা দেখবে একটু পরে এত বড় হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে। তাহলে কি হইলো, বেলুনের মধ্যে গ্যাস বা হাওয়া ছিল কম, ফু দিতে দিতে তুমি বেলুনটাকে এত বড় করে ফেলছো, তাহলে বেলুনের মধ্যে কিন্তু আরো অনেক বেশি বাতাস বা হাওয়া ভরছো তুমি, তাই না? তাহলে দেখো, দেখেই যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আয়তন বাড়ছে পূর্বের তুলনায়, আগের তুলনায়। এটাকে যদি আমি আদি ইনিশিয়াল আর এটাকে যদি শেষ ফাইনাল অবস্থা বলি, তাহলে আয়তন, এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা খুবই কমন সেন্স, সবাই বুঝতে পারবে যে আয়তন ভি বাড়ছে। এবার আমরা একটু বুঝি তো প্রেসার বাড়ছে কিনা, চাপ বাড়ছে কিনা। চাপটাও কিন্তু বাড়ছে। কিভাবে, তুমি একটা জিনিস দেখো তো, যখন বেলুনে, তুমি যখন বেলুন ফোলাও, বেলুনে যখন কম হাওয়া ভরছো, সামান্য একটু বাতাস ভরছো, বেলুন কি ঠুস করে ফেটে যাবে? যাবে না। কিন্তু বেলুনে হাওয়া ভরতে থাকো, বেলুন বড় হবে, ফুলে বড় হবে, অর্থাৎ আয়তন বাড়বে। বেলুন এরকম বড় হইতে 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 এক সময় তুমি হাওয়া ভরে যাচ্ছ, বেলুন বড় হচ্ছে, হাওয়া ভরে যাচ্ছে, বেলুন বড় হচ্ছে, হইতে হইতে এক সময় দেখবা বেলুন টুস করে ফেটে গেছে। কেন বেলুনটা ফেটে গেল? কারণ এই বেলুনের মধ্যে যখন তুমি গ্যাস ভরতেছো তখন বেলুনের মধ্যে প্রেসার বাড়তেছে, চাপ বাড়তেছে। এই যে মানে যে হাওয়াটা ভরতেছো, বাতাস বা গ্যাস যেটা ভরতেছো, সেই অণুগুলা কিন্তু ছোটাছুটি করে, এবং যত বেশি তুমি গ্যাস ভরবা অণুর ছোটাছুটি কিন্তু তত বেশি হবে, এবং অণুগুলা তখন এই পাত্রের দেওয়ালের উপর বল প্রয়োগ করবে। এইখান থেকে আসলে গ্যাসের চাপের জন্ম। যে গ্যাসের চাপটা আসলে আসে কোত্থেকে, গ্যাসের অণুগুলা ছোটাছুটি করে, এই কারণে গ্যাসের চাপ। গ্যাসের অণুগুলা যদি ছোটাছুটি না করতো তাহলে কিন্তু চাপ আসতো না। তাহলে অণুগুলা ছোটাছুটি করবে এই পাত্রের দেওয়ালে বা গ্যাসে, এই যে বেলুনের দেওয়ালের উপর বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করা মানে চাপ প্রয়োগ করবে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই তো চাপ। তাহলে চাপ প্রয়োগ করবে, তাহলে যত দেখো এর মধ্যে গ্যাস বাড়বে তত কিন্তু বেশি চাপ হবে, এবং চাপ বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় কি এই বেলুনের যে একটা প্রসারণ ক্ষমতা, তার তো একটা নির্দিষ্ট লিমিট থাকে, সেই লিমিট যদি অতিক্রম করে ফেলো তাহলে বেলুন দেখবা ঠুস করে ফেটে গেছে। তাহলে চাপ বাড়ছে বিদায় তো ফেটে গেছে। বেলুনের মধ্যে হাওয়া যখন কম ছিল তখন তো আর ফাটে না, তাহলে বেলুনের মধ্যে হাওয়া যখন বেশি হয়েছে চাপ বাড়ছে, ফলে ফেটে গেছে। তাহলে এই জিনিসটা আমরা বুঝতেছি যে চাপ এটাও কিন্তু বাড়ছে, পূর্বের তুলনায় চাপটাও বাড়ছে। এই দেখো, এইখানেই বয়েলের সূত্রটা আর প্রযোজ্য হয় না। আয়তনও বাড়ছে, চাপ বাড়ছে, এটা তো হইতে পারে না। আয়তন যদি বাড়ে চাপ কমার কথা, অথবা চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমার কথা। অনেকে বলতে ভাই টেম্পারেচার কনস্ট্যান্ট আছে কিনা। ধরো টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তুমি নির্দিষ্ট একটা রুমের মধ্যে নির্দিষ্ট একটা টেম্পারেচারে ঘটনাটা ঘটাইছো, তাহলে টি কিন্তু কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, টি কনস্ট্যান্ট আছে। টি কে আমরা ধরে নিলাম যে আচ্ছা টিটা টেম্পারেচার, টিটা কনস্ট্যান্ট রাখা হয়েছে। তাহলে পি আর ভি এরা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক হয়নি, তার মানে বয়েলের সূত্র প্রযোজ্য হলো না। এই যে বয়েলের সূত্র খাটলো না। এইবার প্রশ্ন হচ্ছে কেন খাটে নাই। তুমি বয়েলের সূত্রে প্রথম লাইনটা সুন্দর করে পড়ো, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, এই কথাটা ভুলে যাওয়া যাবে না। এই যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের পি আর ভি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। কখন ব্যস্তানুপাতিক? যখন এই শর্তটা মানা হবে। দুটো শর্ত,
টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে, গ্যাসের পরিমাণ মোল সংখ্যা বা ভর এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। এটা যদি তুমি চেঞ্জ করো তাহলে কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। তুমি দেখো এইখানে গ্যাসের পরিমাণ যতটুকু ছিল এখানে পরিমাণ ততটুকু নেই, তুমি ফু দিয়ে বেলুন ভরে গেছো, ঠিক আছে, বেলুনের মধ্যে গ্যাস হাওয়া ভরে গেছো। অথবা অনেক সময় যে যখন আমরা গাড়ির চাকায় হাওয়া ভরি, ঠিক একই জিনিস, যে গাড়ির চাকায় হাওয়া ভরার সময় ধরো সাইকেলের চাকা বা মোটরসাইকেলের চাকা হাওয়া ভরার সময় কেন বয়েলের সূত্র প্রযোজ্য হয় না? তুমি যখন এই যে পাম্পার দিয়ে এর মধ্যে তুমি যখন গ্যাস ভরবা, এই যে পাম্পার দিয়ে যখন তুমি এর মধ্যে গ্যাসটা ভরতে থাকবা, তখন দেখবা এর মধ্যে যত গ্যাস ভরা হবে তত বেলুনটা ফুলে উঠবে, আয়তন বাড়বে, ভেতরে প্রেসার বাড়বে, আয়তনও বাড়তেছে আবার ভেতরে প্রেসারও বাড়তেছে। এবার কারণটা কি? কারণটা হচ্ছে ভরটা কনস্ট্যান্ট নেই, যে ভর নির্দিষ্ট নাই, ভর কনস্ট্যান্ট থাকছে না, ভর বাড়ছে, ভর কনস্ট্যান্ট নাই। যতই তুমি ফু দিয়ে বেলুনের মধ্যে হাওয়া ভরতেছো অথবা পাম্পার দিয়ে চাকার মধ্যে তুমি হাওয়া ভরতেছো তত ভর বাড়তেছে, ভর বাড়ছে, ঠিক আছে, এই ভর বাড়ছে বিধায় চাপটা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে যদি ভর কনস্ট্যান্ট থাকতো তাহলে কিন্তু বয়েলের সূত্রটা প্রযোজ্য হতো। কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? তাহলে মোল সংখ্যা এবং ভর এম অথবা যেভাবে বলো না কেন এন, এরা কনস্ট্যান্ট না। এরা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না, ঠিক আছে। এই কারণেই P1 V1 নট ইকুয়াল টু P2 V2 হবে না, এই সূত্র তুমি খাটাইতে পারবা, বুঝলা? এবার শোনো, দেখো এই জিনিসটা যতই সহজ মনে হোক না কেন, এই ব্যাপারগুলা কিন্তু পরবর্তীতে একেবারে মনে করো যে ঘূর্ণিঝড় পাকাই দিবে। তো এই কারণে ভালো করে প্রথম থেকে বেসিকটা ক্লিয়ার রাখো। এরপরে সৃজনশীল প্রশ্ন আছে, যেমন সৃজনশীল প্রশ্নের উদ্দীপক বলবে এরকম আর কি, যে কোনো একজন রোগী শ্বাসের কাজে ব্যবহার করার জন্য একজন রোগীকে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। তো রোগী সেখান থেকে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস শ্বাস প্রশ্বাসের কাজে গ্রহণ করলো, ব্যবহার করলো। এই যে ব্যবহার করলো করার পরে প্রশ্ন করবে ব্যবহার করার পরে এইবার সিলিন্ডারে গ্যাসের চাপ কত? অনেকে কি করে আহাম্মকের মতো সূত্র লিখে ফেলে, P1 V1 সমান P2 V2। এই সকল ক্ষেত্রে এই যে P1 V1 সমান P2 V2 এটা খাটবে না, কারণ রোগী কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করে নিলে অক্সিজেন গ্যাসের ভর তো চেঞ্জ হয়ে যাচ্ছে। রান্নার গ্যাস সিলিন্ডার, সেখান থেকে যদি তুমি কিছু পরিমাণ গ্যাস ব্যবহার করে নাও, কিছু রান্না করে গ্যাস খরচ করে ফেলছো, তাহলে কি ভরটা কনস্ট্যান্ট থাকলো, মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকলো? তখন কিন্তু এই সূত্রগুলো লেখা যাবে না, ঠিক আছে, সতর্ক থাকতে হবে। কিন্তু তখন কোন সূত্র লিখবো, কিভাবে ম্যাথ করবো সেটা নিয়ে পরে আলোচনা করবোই আমরা, কিন্তু আপাতত তুমি এটুকু মাথায় রাখো, তখন কিন্তু এই সকল সূত্র খাটানো যাবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে চলো সামনে আগে। এবার আমরা বয়েলের সূত্র অনেকগুলো গ্রাফ আঁকবো, যেগুলা এমসিকিউ এর জন্য খুবই দরকারি। বোর্ড বইতে তুমি এতগুলো গ্রাফ পাবা না, এখানে আমি একেবারে সব A to Z যতগুলো গ্রাফ হইতে পারে সব এক এক করে এঁকে দিচ্ছি, সুন্দর করে তুলে নাও। তাহলে লিখো, একটু হেডিংটা লিখি, বয়েলের সূত্রের গ্রাফ। বয়েলের সূত্রের যাবতীয় গ্রাফ। দেখি কি কি গ্রাফ হইতে পারে। বয়েলের সূত্রের গ্রাফ সমূহ। প্রথমে আসো, এক নম্বর যেটা সহজটা দিয়ে শুরু করি, চাপ আর আয়তনের সম্পর্ক। এক্স অক্ষে আয়তন নিব, ওয়াই অক্ষে চাপ নিব, প্রেসার পি নিব। তাহলে পি আর ভি এর সম্পর্কটা কেমন হবে? এটা তো খুবই কমন সেন্স। পি আর ভি এতক্ষণ কি পড়লাম? পি আর ভি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে ভি যদি বাড়ে পি কমবে, ভি বাড়বে পি কমবে, এই ঠিক আছে। দেখো ভি বাড়ছে পি কমছে, দেখো ভি এখানে ছিল পি ছিল এখানে, এই যে পি বেশি ছিল, তারপরে ভি আর একটু বেড়ে গেছে, পি দেখো আর একটু কমে গেছে, এই যে পি কমে গেছে, ভি আরো বেড়ে গেছে, পি আরো কমে গেছে, এই যে। তাহলে ভি বাড়বে পি কমবে, কি বুঝছো? বোঝো নাই, এটা হবে না, সরল রেখা হবে না, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তোমার কে বললো সরল রেখা? কোন গ্রাফ আঁকার সময় আন্দাজে ঢিল ছড়া যাবে না। গ্রাফ আঁকতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার ইকুয়েশন কেমন, ইকুয়েশন দেখে গ্রাফ বুঝে বুঝে আঁকতে হবে। পি আর ভি, হ্যাঁ ব্যস্তানুপাতিক অনেকভাবে হইতে পারে। লিনিয়ারলি ব্যস্তানুপাতিক হইতে পারে, নন লিনিয়ারলি অর্থাৎ বক্ররেখার মতো কিন্তু ব্যস্তানুপাতিক হইতে পারে। তাহলে তুমি কিন্তু আন্দাজে ঢিল ছুঁড়ে গেস করতে পারবা না, তাহলে তোমার সমীকরণের উপরে জোর দিবা। যে কোনো গ্রাফ আঁকতে গেলে দেখো আমি যে কাজটা করি সেটা হচ্ছে পি ভি কনস্ট্যান্ট, সূত্রটা লিখে ফেলবা, বয়েলের সূত্রের সূত্রটা লিখে ফেলবা। পি ভি কনস্ট্যান্ট, পি নেওয়া হয়েছে কোন অক্ষে? ওয়াই অক্ষে, তো পি এর নিচে লিখো ওয়াই। ভি নেওয়া হয়েছে কোন অক্ষে? এক্স অক্ষে, বি এর নিচে এক্স লিখো। এটা সমান সমান কনস্ট্যান্ট, ধরো কনস্ট্যান্ট 2 3 4 কনস্ট্যান্ট, এরকম একটা কনস্ট্যান্ট এটা। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, জানো এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে এই গ্রাফটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। আয়তাকার
অধিবৃত্তের গ্রাফ, আয়তাকার অধিবৃত্ত। এই আয়তাকার অধিবৃত্ত দেখতে হচ্ছে এরকম, আয়তাকার অধিবৃত্তটা দেখতে এরকম, এই যে এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত বক্ররেখার মতো, ব্যস্তানুপাতিক, পি ভি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। দেখো ভি বাড়ছে পি কমছে, কিন্তু একেবারে স্ট্রেট লাইন অনুযায়ী না, ঠিক আছে, স্ট্রেট লাইন অনুযায়ী না। আয়তাকার অধিবৃত্ত, অনেকে বলে পরাবৃত্ত, না পরাবৃত্ত না, কিন্তু এটা পরাবৃত্ত না। এটা পরাবৃত্ত হইলে ওয়াই এর পাওয়ার 2 হইতো, এক্স এর পাওয়ার 1 হইতো, অথবা এক্স এর পাওয়ার 2 হইতো, ওয়াই এর পাওয়ার 1 হইতো, তাহলে আমরা বলতাম পরাবৃত্ত। এটা পরাবৃত্ত না, অনেক বইতে কিন্তু ভুল লেখা আছে। এটা হচ্ছে অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। তোমাকে আমি দেখাই দিচ্ছি, একেবারে হাতে কলমে দেখাই দিচ্ছি। তোমরা ম্যাথমেটিক্সে যখন অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত পড়বা, তখন এই জিনিসটা আমার বোঝানোর দরকার হবে না যে এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এটা আমার বুঝাই দেওয়ার দরকার হবে না, তুমি নিজে নিজে বুঝে যাবে। কিন্তু অনেকে হয়তো এখন অধিবৃত্ত পড়ো নাই, তা আমি এটা তোমার দেখাচ্ছি। দেখো অধিবৃত্ত হচ্ছে এরকম, অধিবৃত্ত দেখতে এরকম, এই যে এটা হচ্ছে অধিবৃত্তের গ্রাফ, ঠিক আছে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এই যে অধিবৃত্ত হচ্ছে এরকম। উপবৃত্ত এরকম, এই যে উপবৃত্ত, উপবৃত্তকে মাঝখান দিয়ে কেটে মুখ ঘুরাই দাও, মুখ ঘুরাই দিলে অধিবৃত্তের মতো হয়ে যাবে আর কি, ঠিক আছে। উপবৃত্তকে মাঝখান দিয়ে কেটে মুখ ঘুরাই দিবা, মুখ ঘুরাই দিলে অধিবৃত্তের মতো হয়ে যাবে। শেষ হবে না কিন্তু, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, চলতেছে, এভাবে চলতেই থাকবে। তো এইটা হচ্ছে অধিবৃত্ত। এখন অধিবৃত্ত কিন্তু এরকম হইতে পারে, এই যে এইটা, এইটা, এই যে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, এটা কিন্তু এই টাইপের অধিবৃত্ত, যে এইখানে একটা যাবে আর এইখানে একটা যাবে। এখন তুমি বলতে পারো, ভাই আপনি তো এক পাশে আঁকছেন, এই পাশের এই সাইডের এই অংশটুকু তো আঁকেন নাই, কেন আঁকি নাই? তার কিন্তু কারণ আছে। কারণ তুমি এখানে কি নিছো? ভি না, আয়তন না, আর এখানে চাপ নিছো না। তো আমি যদি এই সাইডের এই অংশে আঁকি, তাহলে এখানে আয়তন হবে ঋণাত্মক মাইনাস ভি, চাপ নিচের দিকে মাইনাস পি। বলতো চাপ আয়তন এগুলা কোনোদিন ঋণাত্মক হইতে পারে? তোমার কাছে একটা গ্যাস সিলিন্ডারে কিছু গ্যাস আছে, আমি জিজ্ঞেস করলাম এই কি পরিমাণ গ্যাস আছে, তুমি আমার বললা ভাই -10 মিটার কিউব গ্যাস আছে, -10 লিটার গ্যাস আছে। বলো এইসব কথা বললে লোকজন হাসবে না? তাহলে গ্যাসের আয়তন মাইনাস হইতে পারে না। গ্যাসের উপর প্রযুক্ত চাপ কত? ভাই -10 এটিএম। এটা তুমি যদি বলো তাহলে লোকজন হাসবে। তাহলে আয়তন কখনো ঋণাত্মক হইতে পারে না, পিভি নেগেটিভ হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না, বিদায় এই অংশটা বাদ, এই অংশটা আমরা রাখবো না, শুধু পজিটিভ পোর্শনটা আমরা রাখবো। এইবার আসো আমি তোমার একেবারে দেখাই দিই। ধরো যে ভাই আপনার কথা বিশ্বাস করি না, আপনি ফিজিক্সের মানুষ, এই ম্যাথের কথাবার্তা বলতেছেন, আমরা বিশ্বাস করি না। আসো তোমার বিশ্বাস করার দরকার নেই, আমরা একে একে দেখবো, তোমার বিশ্বাস করার কোনো দরকার নেই। দেখো ঠিক আছে, এখানে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, এই দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে এক্স, দেখো এই যে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরো কনস্ট্যান্ট মানে 2, ধরো 2, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এক্স। তাহলে আমি এখানে তুলি ওয়াই ইকুয়াল টু, এই যে এখানে তুলি 2 ডিভাইডেড বাই এক্স, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স। এই যে দেখো, দেখো গ্রাফটা কেমন পাওয়া গেছে, দেখো, দেখো ভালো করে দেখো, এই যে দেখছো গ্রাফটা। তো এইটা আমরা লিখবো না, এইটা আমরা রাখবো না, কেন? কারণ এটা ঋণাত্মক অংশ। তাহলে এটা পি, এটা ভি, এটা পি, তাহলে এই অংশটা দেখো, এই যে খুব ভালো করে এই অংশটা দেখো, ব্যস্ত অনুপাতি, তাই না? হয়েছে না? তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত। যে কোনো গ্রাফ কেমন হবে একটু ডেসমস অ্যাপে বসাই দিবা, তোমাদের তো স্মার্টফোনের ডেসমস অ্যাপ নামানোর কথা বলা হয়েছিল, তোমরা ডেসমস অ্যাপে নামাই নিবা, দেখবা ডেসমস অ্যাপ নামাই নেওয়ার পরে ওইখানে এঁকে ফেলবা কেমন হবে। এটা কিন্তু খুব কাজের দেয়। ভাইয়া আমার নামটা একটু পড়েন প্লিজ, তোমার নামটা পড়লে কি হবে বলো? এই যে নামটা পড়তে গেলাম, পড়তে গিয়ে তোমার নামটা উপরে চলে গেল। এবার আসো, নামটা পড়ার দরকার নেই, পড়াটা পড়ি, আসো। এটা পি আর এটা ভি না, নাও 1/v। তাহলে এবার কেমন হবে? আয়তনের সাথে ব্যস্তানুপাতিক, আয়তনের সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু 1/v অর্থাৎ আয়তনের ইনভার্স তার সাথে তো সমানুপাতিক। তাহলে তার সাথে সমানুপাতিক হলে মূলবিন্দুগামী একটা সরল রেখা হবে। কিন্তু তারপর আমরা বলছি যে আমরা বিশ্বাস করি না, গ্রাফ কেমন হবে আমরা সূত্র দেখে বুঝবো। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, রাখো এখানে পি কে আর ভি কে ওই পাশে বিদায় করে দাও, তাহলে 1 ডিভাইডেড বাই ভি। এবার দেখো খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বুঝো, ওয়াই অক্ষে কি না হয়েছে? পি, তাহলে পি ওয়াই অক্ষে, 1/v এক্স অক্ষে, আর কে হচ্ছে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টকে আমরা এম হিসাবে চিনি যদি সমীকরণের সাথে তুলনা করতে হয়। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী সরল রেখা, এই যে মূল বিন্দুগামী সরল রেখা। কি হইলো? নেক্সট আসো, এবার 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে এরকম, পিভি বনাম ভি। 3 নম্বরে আরো একটা দিয়ে দিব, সেটা হচ্ছে পিভি বনাম পি। এই গ্রাফটা আঁকতে হবে। পিভি বনাম ভি অর্থাৎ ওয়াই অক্ষে পিভি নেওয়া হয়েছে, পি আর ভি এর গুণফল, এক্স অক্ষে ভি, ওয়াই অক্ষে পি আর ভি এর গুণফল নেওয়া হয়েছে, এক্স অক্ষে পি। তাহলে বলো এবার কি হবে? গ্রাফ দুইটা মনে মনে ভাবো কি হবে।
তাহলে দেখো তো এবার কেমন হবে। দেখো প্রথমে একটু এইভাবে বুঝি, সমীকরণে পরে যাবো, প্রথমে একটু এভাবে বুঝি। আয়তন বাড়বে, আয়তন কমবে, কমুক বাড়ুক যাই হোক, পিভি তো কনস্ট্যান্ট, পিভি তো ধ্রুবক, পি আর ভি এর গুণফল তো ধ্রুবক থাকবে। তাহলে আয়তন এর জন্য পিভি এটা, আয়তনের জন্য ওই একই পিভি, আয়তনের জন্য পি আর ভি এর গুণফল একই, তার মানে একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। ঠিক একইভাবে এখানেও তাই, চাপ বাড়বে কমবে, চাপের পরিবর্তন হবে, কিন্তু পিভি তো কনস্ট্যান্ট, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, অর্থাৎ পিভি এর গুণফলটা থাকবে কনস্ট্যান্ট। তারপরেও কেউ যদি মনে করো যে না ভাই আপনি আমাকে সূত্র দিয়ে বুঝাই দেন, দেখো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, পিভিটা নেওয়া হয়েছে ওয়াই অক্ষে, তাহলে পিভি এটা হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, বলো ওয়াই ইকুয়াল টু কে, 9 10 শিখে আসছো, ওয়াই ইকুয়াল টু কে, এটা কি, এটা সরল রেখা, ওয়াই ইকুয়াল টু কে, সমীকরণটা কি, সরল রেখা, কেমন সরল রেখা, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, আর এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা, তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, এবং আমরা সেটাই পাচ্ছি, এক্স অক্ষের সমান্তরাল, এবং দেখো উপরে আমরা সেটাই পাচ্ছি। কি কথা কি বুঝছো? ওকে, তাহলে চলো সামনে আগে। এবার আসো, খুব সুন্দর সুন্দর দুইটা গ্রাফ তুমি আমার এঁকে দেখাবা। সেটা হচ্ছে লগ পি ডিভাইডেড বাই লগ ভি, ঠিক আছে, এটা একটা আঁকবো আমরা, আর আরেকটা আঁকবো হচ্ছে লগ পি ডিভাইডেড বাই লগ 1/v, লগ বা লন একই কথা, কিন্তু লগও নিতে পারি লনও নিতে পারি, লন পি লন ভি এটাও নিতে পারি, একই কথা, ঠিক আছে। তাহলে দেখি আসো বুঝি এটার গ্রাফ কেমন হবে। এটার গ্রাফ এবার এই দেখো পি আর ভি, তাহলে এবার কি এরকম বক্ররেখা? না, এইবার আর বক্ররেখা হবে না, এইবার হচ্ছে সরল রেখা হবে, এইবার সরল রেখা হবে, ব্যস্তানুপাতিক এরকম একটা সরল রেখা পাওয়া যাবে। তো কথা হচ্ছে কি না, আমরা আন্দাজে আঁকবো না, বুঝে বুঝে আঁকবো। দেখো কিভাবে আঁকতে হয় এটা, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, দেখো লগ লাগবে, তাহলে উভয় পাশে লগ নিয়ে নাও, দেখো লগ নিলাম, লগ পিভি লগ কে। লগের ক্ষেত্রে আমরা জানি যে লগ এ বি মানে লগ এ প্লাস লগ বি, জানি না, বলো জানি কিনা, লগের ক্ষেত্রে গুণ মানে যোগ আর কি। তাহলে এটাতে আমরা জানি যে লগ পি প্লাস লগ ভি লগ কে, একটা কাজ করো লগ ভিটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে লগ পি থাকুক এ পাশে মাইনাস লগ ভি প্লাস লগ কে। এইবার আসো মিলাও, এবার মিলাও, ওয়াই অক্ষে নেওয়া হয়েছে লগ পি, এই যে এটা ওয়াই অক্ষে ওয়াই, লগ ভি এটা হচ্ছে এক্স অক্ষে, এটা এক্স, প্লাসের জায়গায় প্লাস, লগ কে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, মাইনাস ওয়ান আছে সামনে, এই মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস এম, ঠিক আছে, মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস এম, স্লোপ ঢাল। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, বোঝো তো এর গ্রাফ কেমন হবে, এটা তো বোঝো নাকি, যেমন স্লোপ নেগেটিভ, স্লোপটা নেগেটিভ, আর সি হচ্ছে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ, তো ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশটা পজিটিভ, তাহলে ওয়াই অক্ষ থেকে পজিটিভ অংশ কেটে নিবে, তারপরে স্লোপটা নেগেটিভ, স্লোপ নেগেটিভ মানে অবনতি নিচে নামবে, আর স্লোপ পজিটিভ মানে উন্নতি ঊর্ধ্বগামী উপরে উঠবে, তো স্লোপটা নেগেটিভ, নেগেটিভ মানে অবনতি নিচের দিকে নামবে, বুঝছো, যে ওয়াই অক্ষ থেকে পজিটিভ অংশ কেটে নিয়ে এই যে নিচের দিকে নামতো। বলতো তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি কেমন হবে, মাইনাস এম এক্স মাইনাস সি, ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ নেগেটিভ, এই যে নেগেটিভ, তারপর এই নেগেটিভ এই অংশ থেকে নিচের দিকে নামবে, এটা হতো ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি, কিন্তু আমাদের এখানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, তাহলে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশটা পজিটিভ হবে, এই যে এটা প্লাস সি, দ্যাট ইজ লগ কে, আর তারপরে কি হবে নিচের দিকে নামবে এই, ঠিক আছে, স্লোপটা হবে নেগেটিভ, ঠিক আছে। এর যে স্লোপটার মানও লিখে রাখি, অনেক সময় এমসিকিউ তে এই গ্রাফটা দিয়ে বলবে স্লোপ কত, স্লোপ দেখো মাইনাস ওয়ান, এই যে মিলাও দেখো স্লোপ মাইনাস ওয়ান, ঠিক আছে, এম ইকুয়াল টু দেখো মাইনাস ওয়ান। এবার আসো এইখানে লগ পি লগ 1/ভি, এইটা যদি কেউ পারে, একটু বুদ্ধি খাটাইলে, একটু বুদ্ধি খরচ করলে এটাও তার পাওয়া উচিত, এটাও তার পারা উচিত। তাহলে নাও তোমরা একটু ভাবো তো, করো তো, তোমরা একটু করো। বলো করছো?
একই রকম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু লগ 1/v লাগবে তার মানে তোমার আগে 1/v টা নিয়ে নিতে হবে। তাহলে একটা কাজ করো, পি কে এই পাশে রেখে 1/v টাকে ওই পাশে পাঠিয়ে দাও। এই যে 1/v ইন্টু কে, এইবার তুমি দুই পাশে লগ নাও, লগ পি লগ 1/v ইন্টু কে হয়ে গেছে। লগ পি সমান সমান লগ 1/v প্লাস লগ কে। তাহলে লগ পি এটা নেওয়া হয়েছে ওয়াই অক্ষে, এটা ওয়াই অক্ষে নেওয়া হয়েছে, প্লাস কিনতে হবে দেখো প্লাস এম এক্স, এই যে এটা হচ্ছে এক্স অক্ষে, আর প্লাস সি। তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স প্লাস সি, ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশটা এটা হবে পজিটিভ পজিটিভ, এই যে প্লাস সি পজিটিভ, দ্যাট ইজ লগ কে। আর তারপরে স্লোপটা পজিটিভ, দেখো লগ 1/v তার আগে কিন্তু 1, তার আগে 1, তাহলে স্লোপটা পজিটিভ, তাহলে স্লোপটা পজিটিভ হলে এই যে ঊর্ধ্ব। তো এই হচ্ছে গ্রাফ। তাহলে গ্রাফ কেমন হবে এটা কি পারা যাবে বলো? তুমি তুমি মনে করো পি আর ভি দিয়ে সমীকরণটা শিখছো, পি আর ভি দিয়ে, কিন্তু অনেক সময় মনে করো যে পি আর ঘনত্ব রো দিয়েও আসতে পারে। যেমন আগে আমরা এই যে এই গ্রাফ গুলো আঁকছি, এখানে পি আর ভি ছিল, ধরো পি আর ভি আসলো না, পি আর রো আসলো, রো রো, তাহলে সেই ক্ষেত্রে বয়েলের সূত্রের জন্য গ্রাফটা কেমন হবে, মানে রো দেওয়া থাকলে গ্রাফটা কেমন হবে? ধরো এটা রো আর এটা প্রেসার পি, তাহলে বয়েলের সূত্রের গ্রাফ রাখতে হবে, বয়েলের সূত্র তো বয়েলের সূত্রে কোনটা কনস্ট্যান্ট? বয়েলের সূত্রে কনস্ট্যান্ট কি? টিটা কনস্ট্যান্ট, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে পি আর রো, এখন অনেকে বলতে ভাই পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই সূত্র তো আমি জানতাম, কিন্তু এইবার তো আমি পি আর রো এর সম্পর্কের সূত্র তো জানি না। জানবা না কেন? তুমি পি আর ভি এর সম্পর্ক জানো, তাহলে ঘনত্বের সম্পর্ক জানতে আর কত দূর? তো কিভাবে পাবা? দেখো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু যে কনস্ট্যান্ট ধ্রুবক কে, ঠিক আছে, এটাও লিখতে পারো। আর পিভি ইকুয়াল টু যে কি কনস্ট্যান্ট এটা কিন্তু তোমরা জানো, পিভি ইকুয়াল টু কি যে কনস্ট্যান্ট এটা কিন্তু তোমরা জানো, তোমরা পড়ে আসছো কিন্তু, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এই যে এখানে তুমি এনআরটিও লিখতে পারো, কনস্ট্যান্ট কেউ লিখতে পারো, তোমার খুশি, তোমার ইচ্ছা, কনস্ট্যান্ট কেউ লিখতে পারো। আর কেউ যদি মনে করো না আমি ভাই এনআরটি লিখবো, তাও কিন্তু লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই দেখো এনআরটি এই তিনটাই কনস্ট্যান্ট, টি তো কনস্ট্যান্ট, বয়েলের সূত্রে টি কনস্ট্যান্ট, এন নির্দিষ্ট ভর মোল সংখ্যা, নির্দিষ্ট মোল সংখ্যা, আর আর তো মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে গোল্লার মধ্যে যে তিনটা আছে তিনটাই কিন্তু কনস্ট্যান্ট, আমি গোল্লার মধ্যে যা লিখবো সেটাই হচ্ছে কনস্ট্যান্ট। কি ক্লিয়ার? এইবার আসো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে পিভি আয়তন মানে আমার লাগবে ঘনত্ব, আয়তন দিয়ে হবে না, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো, এই যে ভি আছে দ্যাট ইজ এম বাই রো, আর ওই পাশে কনস্ট্যান্ট, এই দেখো কনস্ট্যান্ট কে। এবার একটা কাজ করি, এই যে পি সমান সমান, দেখো পি সমান সমান কনস্ট্যান্ট কে, পি সমান সমান কনস্ট্যান্ট কে রো ডিভাইডেড বাই এম। তো কে তো এমনি কনস্ট্যান্ট, তাকে আবার নির্দিষ্ট পরিমাণ ভর দিয়ে ভাগ দিব, ওইটাও একটা কনস্ট্যান্ট। তাহলে এই পি নেওয়া হয়েছে ওয়াই অক্ষে, এই কনস্ট্যান্টটা এটা হচ্ছে স্লোপ এম, ঠিক আছে, ঢাল ওয়াই ইকুয়াল টু এম এক্স, আর রো নেওয়া হয়েছে কোন অক্ষে? এক্স অক্ষে, এই যে দেখো হয়ে গেল। তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স মূলবিন্দুগামী সরলরেখা, ওয়াই ইকুয়াল টু এম এক্স মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। কি বুঝতে পারছো? ভি ইকুয়াল টু এইচ রো জি, ভি ইকুয়াল টু এইচ রো জি কখন? এই পাগল, ভি ইকুয়াল টু এইচ রো জি কখন? ভি ইকুয়াল টু এইচ রো জি না, পি ইকুয়াল টু এইচ রো জি। কি ক্লিয়ার? বলো পারবা কিনা? তাহলে গ্রাফ গুলা আঁকা মোটামুটি একটা ধারণা আমরা কিন্তু পাইলাম, ঠিক আছে? এবার আসো এই গ্রাফ থেকে কিন্তু কোশ্চেন আসে, যেমন কি কোশ্চেন আসতে পারে গ্রাফ থেকে? যেমন মনে করো নিচের কোনটি, গ্রাফের জন্য নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, একটা গ্রাফ দিয়ে প্রশ্ন করবে নিচের কোনটি সঠিক। তো দেখো তুমি প্রথমে আঁকছিলা পি আর ভি এর যে গ্রাফটা, পি আর ভি এর যে গ্রাফটা, সেই গ্রাফটা ছিল এরকম, এরকম ছিল গ্রাফটা। এবার আসো আমি ল্যাবে তিনটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য গ্রাফটা আঁকছি,
পিআরভি এর গ্রাফ একই গ্যাসের উপর। ধরো একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আছে, আমি প্রথম দিন ল্যাবে গিয়ে তাপমাত্রা পাইছি T1, তার জন্য আমি ভিন্ন ভিন্ন প্রেসারে ভিন্ন ভিন্ন আয়তন নিয়ে গ্রাফ আঁকছি। তাহলে এটা হচ্ছে T1 এর জন্য প্রাপ্ত গ্রাফ T1 এর। পরের দিন আবার ল্যাবে গেলাম, ল্যাবে গিয়ে এবার আমি মনে করো যে দেখলাম টেম্পারেচার গতদিন যা ছিল তা নেই, টেম্পারেচার এবার আজকে নতুন একটা টেম্পারেচার। তাহলে সেই টেম্পারেচার স্থির রেখে ওই গ্যাসটা নিয়ে আবার এক্সপেরিমেন্ট করে আমি চাপ আর আয়তনের গ্রাফ আঁকবো, কিন্তু এবার কিন্তু এইটা আর পাবো না। ঠিক আছে, এইটা পাবো না, হয় এর উপরে পাবো নয়তো নিচে পাবো, এরকম কিছু একটা পাবো। তাহলে এই যে এইটা আমি পাইলাম, এটা হচ্ছে T2। নেক্সট দিন আমি মনে করো আরেকটা গ্রাফ পাইলাম, এই যে আরেকটা রেখা আমি পাইলাম, এটা হচ্ছে T3। তাহলে T1 T2 T3 তিনটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য এই যে তিনটা গ্রাফ আমি পাইলাম। তো বলবে এটা চিত্র দিয়ে তোমার প্রশ্ন করবে নিচের কোনটি সঠিক, T1 is greater than T2 is greater than T3 or T3 is greater than T2 is greater than T1 প্রশ্ন করবে। এখানে আরো দুইটা অপশন আছে, ধরো ওই দুইটা অপশন ডাল ভাত, ওগুলা লাগবে না। তাহলে এই গ্রাফের মধ্যে, এই গ্রাফে টেম্পারেচার T1 বড় না T2 বড়? T2 মানে T1 বড় না T3 বড়? T2 কিন্তু সবসময় মাঝখানে, T3 বড় হইলো T2 মাঝখানে, T1 বড় হইলো T2 মাঝখানে। তাহলে তোমার এখন জানতে হবে এই তিনটার মধ্যে কোনটা বড়, কোনটা বেশি, কোনটা কম। তো কিভাবে আমরা দেখবো, দেখো এটা শোনো, একটু কমন সেন্স খাটায় কিছু হিসাব নিকাশ না করেও চিত্র দেখে বলা যায়। ঠিক আছে, চিত্র দেখে বলা যায়, কিন্তু আমি একেবারে 100% শিওর হবো এবং খুব দ্রুত অ্যান্সার বের করে ফেলবো। তো তার জন্য আমরা কি করব, হয় ভি নয়তো পি, যে কোনো একটা কনস্ট্যান্ট বানাই ফেলবো। কিভাবে কনস্ট্যান্ট বানাবো, এই দেখো একটা দাগ দিয়ে দিলাম, আমি ভিটাকে কনস্ট্যান্ট বানালাম। তাহলে ভিটা কনস্ট্যান্ট, দেখো ভি ফিক্সড, এই যে ভি ফিক্সড করে ফেলছি, ফিক্সড ভি কনস্ট্যান্ট। এই গ্রাফে অনেকে মনে করতে পারো ভাই দেখাই তো যাচ্ছে T3 উপরে, তারপরে T2, তারপরে T1, তাহলে T3 সবচেয়ে বড়। ভুল কথা, ভুল কথা, T3 তুমি দেখতে পাচ্ছ না, এটা ভুল কথা। T3 তুমি দেখতে পাচ্ছ না, T3 দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, দেখো এটা T3, এটা T2, এটা T1, এটা এই তিনটা টেম্পারেচারের জন্য তিনটা গ্রাফ। এই গ্রাফে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে হচ্ছে পি আর ভি এর, ওয়াই অক্ষে নেওয়া হয়েছে পি, এক্স অক্ষে নেওয়া হয়েছে ভি। তুমি এই গ্রাফে পি আর ভি দেখতে পারো, তুমি টি দেখতে পারো না। তাহলে এই অক্ষে উপরের দিকে প্রেসার বাড়বে, এই অক্ষে এইদিকে ডান দিকে গেলে আয়তন বাড়বে। তাহলে তুমি আয়তন দেখতে পারবা, আয়তন বাড়তেছে কমতেছে দেখতে পারবা, চাপ বাড়তেছে কমতেছে দেখতে পারবা, চাপ বেশি কম দেখতে পারবা, তাপমাত্রা দেখতে পারবা না। তার মানে T1ও বড় হইতে পারে, T3ও বড় হইতে পারে, আমি জানি না কোনটা, আন্দাজে ঢিল ছুড়বো না। তাহলে আমি একটা কাজ করবো, যে কোনো একটাকে ফিক্স করবো, হয় ভি নয়তো পি। ধরো পি কে ফিক্স করলে এভাবে ফিক্স করে দিতাম যে পি সবার জন্য একই। তো আমি এখানে ভিটাকে ফিক্স করলাম। এবার দেখো ভিটাকে যদি ফিক্সড করা হয় তাহলে T1 এর জন্য এইটা হচ্ছে T1, T2 এর জন্য P2, T3 এর জন্য এটা হচ্ছে P3। এইবার গ্রাফে দেখে বলো কোনটা বেশি কোনটা কম। P3 উপরে, তারপরে P2, তারপরে P1। তাহলে P3 ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন P1, এটা দেখা যাচ্ছে। প্রেসার P3 বড়, তারপরে P2, তারপরে P1, এটা আমি দেখতে পাচ্ছি, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার তো লাগবে ওই দুইটার মধ্যে কোনটা ঠিক, এটা আমাকে বলে দিবে ওই দুইটার মধ্যে কোনটা ঠিক। কিভাবে বলবে, আমি এই সূত্রটা লিখে ফেলবো, PV = nRT লিখে ফেলবো। লিখে এন এবং আর, এটা সবসময় গোল্লার মধ্যে, এন আর আর তো কনস্ট্যান্ট, গোল্লা। কোনটারে ফিক্সড করছো তুমি, ভি রে ফিক্সড করছো, যারে ফিক্সড করছো, যারে কনস্ট্যান্ট রাখছো তারে গোল্লা দিয়ে দিবা। দেওয়ার পরে এইবার তুমি এদের মধ্যে সম্পর্ক দেখো, পি আর টি এর মধ্যে সম্পর্ক দেখো, সমান চিহ্নের দুই পাশে আছে। তাহলে পি আর টি পরস্পরের সমানুপাতিক সম্পর্ক। তো পি আর টি যদি পরস্পরের সাথে সমানুপাতিক হয়, যে পিটা বেশি তার জন্য টিটা বেশি। তাহলে P3 P2 P1 সমানুপাতিক বলে অবশ্যই T3, তারপরে T2, তারপরে T। তাহলে এইটা হবে आंसर, বুঝছো? এটা হবে आंसर। কি ক্লিয়ার? বলো বুঝলা কিনা? কেউ যদি বলো ভাই আমি পিটাকে ফিক্স করি, করো, একই জিনিস। তুমি পিটাকে ফিক্স করে দেখো, পিটাকে ফিক্স করবা, পিটাকে ফিক্স করো, করে দেখো একই জিনিস, একই রেজাল্ট আসবে। কি ক্লিয়ার? তাহলে দেখি তোমরা এটা কেমন বুঝলা, দেখি আমি আরেকটু কয়েকটা দিয়ে যাচাই বাছাই করি তোমাদের। এটা পি, এটা 1/v। তাহলে এখানে একটা 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 তিনটা। তাহলে T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার, T3 টেম্পারেচার। তাহলে অপশন এরকম যে নিচের কোনটি সঠিক, T1 > T2 > T3 অর
T3 greater than T1 greater than T2 greater than T1। চেক করো চেক করো চেক করো। এই চ্যাপ্টারের এনভায়রনমেন্ট কেমিস্ট্রি সেম। হ্যাঁ, ফিজিক্স পড়লে তো কেমিস্ট্রি হয়ে যায়। ফিজিক্সই তো একমাত্র সাবজেক্ট যেটা পড়লে ম্যাথ হয়ে যায়, ফিজিক্স একমাত্র সাবজেক্ট যেটা পড়লে কেমিস্ট্রি হয়ে যায়। বুঝছো? কেমিস্ট্রির আলাদা করে কি আছে এমন? কেমিস্ট্রির এই যে একটা মডেল, পরমাণু মডেলের একটা অধ্যায় আছে, এই অধ্যায় তো ফিজিক্সের অধ্যায়। ফিজিক্সের সেকেন্ড পার্টের 9 অধ্যায় পড়বা, কেমিস্ট্রি শেষ। তাহলে অনেকে বলতেছে অপশন এ, আমি বলছো তো, বুঝে বলছো তো, অপশন এ। দেখি আসো চেক করি কোনটারে ফিক্স করবা, বলো। যেটা খুশি, যেটা খুশি তুমি, যেটা খুশি তুমি ফিক্স করতে পারো, কোনো ব্যাপার না। আসো ভিটারে আমরা ফিক্স করব। তাহলে আমরা 1/v টারে ফিক্স করে দিলাম। এই যে 1/v ফিক্সড, 1/v কনস্ট্যান্ট, 1/v কনস্ট্যান্ট, দ্যাট মিন্স v ও কনস্ট্যান্ট। তাহলে 1/v কনস্ট্যান্ট, দ্যাট মিন্স v কনস্ট্যান্ট যদি হয়, দেখো এটা T3 এর জন্য P3, T2 এর জন্য এটা P2, T1 এর জন্য এটা P1। তাহলে দেখে যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে P1 ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন P3। এবার তারপর তোমাকে কি বলছিলাম, বয়েলের সূত্র, ওই আদর্শ গ্যাসের সূত্রটা লিখে ফেলবা, যেটা তুমি জানো, PV = nRT। অনেকে বলতে ভাই এটা তো আপনি প্রমাণ করার নাই, এটা আমি জানি কেমনে। আচ্ছা ওয়েট করো, জাস্ট ওয়েট করো, আমরা এটা প্রমাণ করব। এর আর গোল্লার মধ্যে 1/v কনস্ট্যান্ট, দ্যাট মিন্স v ও কনস্ট্যান্ট। ঠিক আছে, 1/v যদি কনস্ট্যান্ট, দ্যাট মিন্স v ও কনস্ট্যান্ট। তাহলে ওই আগের কথা p এর সমানুপাতিক t। তাহলে যার p টা বেশি তার t টা বেশি। তাহলে অতএব T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3। বুঝছো? তার মানে এই b বলছে কে? ধরো তো রে, কে বলছে b? b হবে না, b হবে না। ঠিক আছে, এ হবে। নাহিদ হাসান ভুল বলছো। তারপরে RONV, RONY কি হয়? রনি, রনি, রনি ভুল বলছো। তাহলে আসো, এটা ভুল বলা যাবে না, এটা শেষ। এটা ভুল বললে কিন্তু মায়ের হবে। PV আর V, তাহলে তিনটা গ্রাফ, একটা, দুইটা, তিনটা। T1, T2, T3 টেম্পারেচারের জন্য তিনটা গ্রাফ। ঠিক আছে, তাহলে এখানে বলতে হবে কোনটি বড়। অপশন এ T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, অপশন বি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। দ্রুত দ্রুত দ্রুত। ভাইয়া পি কনস্ট্যান্ট রাখলে রাখো, এখানে পি কনস্ট্যান্ট রাখো, কোনো ব্যাপার না। তুমি পি কনস্ট্যান্ট রাখো, কোনো ব্যাপার না। বলছো উত্তর বলছো, অনেকে বলছো এ, এ অনেকে বলছো এ। গুড, দেখি দেখি কি বললা তাহলে তোমরা। দেখো দেখো, এটা হচ্ছে এই যে T3 এর জন্য, দেখো এটা T3 এর জন্য, তাই তুমি ভিটারে কনস্ট্যান্ট বানাও। নাও এই যে তুমি ভিটারে কনস্ট্যান্ট বানাইলা, ভি কনস্ট্যান্ট, ভি ফিক্সড, ভি কে ফিক্সড বানাইলা, যে ভিটা ফিক্সড। ওকে, তাহলে ভিটা ফিক্সড বানাইলে দেখো এটা কি, এই যে এই বরাবর এখানে কি পি আর ভি, তাহলে এটা পি ভি, যেখানে ভিটা ফিক্সড, তাহলে T3 এর জন্য P3। বুঝছো? তারপরে ভিটা ফিক্সড, দেখো ভিটা ফিক্সড, তাহলে T2 এর জন্য এটা P2V। তারপরে এটা PV, এটা কি হবে? এটা T1, তাহলে এটা P1, V1, কিন্তু ভি তো ফিক্সড, তাহলে ভি গুলা ফিক্সড। দেখো ভি গুলা ফিক্সড, ভি একই, ভিটা একই, ভিটা ফিক্সড, P3V, P2V, P1V। এই তো বুঝাই যাচ্ছে, ভি যদি ফিক্সড হয় তাহলে P3 উপরে বেশি, P2 তারপরে মানে মেজো, আর P1 এটা হচ্ছে ছোট। এই তো দেখেই বোঝা যাচ্ছে। বা এইভাবে বলো, বলো এই পয়েন্ট বড় না এই পয়েন্ট বড় না এই পয়েন্ট বড়, বলো এই তিনটা পয়েন্টের মধ্যে কোনটা বড়। উপরে এটা বড়, তার মানে P3V গ্রেটার দেন P2V গ্রেটার দেন, তারপরে P1V। এবার ভিটা ভ্যানিশ করে দাও, ভ্যানিশ করে দিলে P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। কিন্তু আমার তো এটা চাইনি, আমার তো চাইছে টি এর মধ্যে কোনটা বড়। এই পি এর সাথে টি এর সম্পর্ক কেমন বলো? ভি কনস্ট্যান্ট থাকলে পি এর সাথে টি এর সম্পর্ক কেমন? ওই একই কথা, পিভি ইকুয়াল টু এন আর টি। এন আর কনস্ট্যান্ট, ভিটা ফিক্স ধরছো কনস্ট্যান্ট, তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে P3 জন্য, P3 যেহেতু বড় তাহলে তার জন্য T3 বড় হবে, তারপরে T2। ঠিক আছে, তারপরে T1 শেষ। ঠিক আছে,
শেষ। তাহলে আর কি কোনোটা পারা যাবে না বলো? আর যদি কোনোটা আসে সেটা কি পারা যাবে না বলো? বলো 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 দ্রুত। পারা যাবে, গুড, ভেরি গুড। এবার আসো নেক্সট 2 নম্বর সূত্রটা, আদর্শ গ্যাস, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তাপীয় সূত্র মানে আমরা সূত্রগুলো যদি না জানি তাহলে কি মানে? তাহলে এবার 2 নম্বর সূত্র, চার্লসের সূত্র। চার্লসের সূত্র, তাহলে দেখো আমি প্রথমে একটু বোর্ডে হিবিজিবি লিখবো, ঠিক আছে? হিজিবিজি লিখবো, সেইগুলা তুমি তুলবা না, সেগুলা তুমি শুধু খালি দেখো। চার্লসের সূত্র, তাপগতি ও চলক, তাপগতি ও চলক হচ্ছে তিনটা, কি কি? পি ভি টি। টি কনস্ট্যান্ট রেখে পি আর ভি এর মধ্যে সম্পর্ক বয়েল, বয়েলের সূত্র। এইবার আমরা পিটাকে কনস্ট্যান্ট রেখে ভি আর টি এর মধ্যে সম্পর্ক বলবো, সেটা হচ্ছে চার্লসের সূত্র। মানে তাপগতি চলক কয়টা? তিনটা। এই তিনটার মধ্যে একটাকে স্থির রেখে দুটো দুটো করে সম্পর্ক বললে সূত্র দাঁড়ায় কয়টা? তিনটা। বুঝছো? তাহলে টিটাকে কনস্ট্যান্ট রেখে পি আর ভি বয়েলের সূত্র, পিটাকে কনস্ট্যান্ট রেখে ভি আর টি চার্লসের সূত্র, এবার ভিটাকে কনস্ট্যান্ট রেখে পি আর টি, এটা হচ্ছে চাপীয় সূত্র, এটা হচ্ছে রেনল্ডস সূত্র বা চাপীয় সূত্র। এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? এটাই হচ্ছে কথাবার্তা। তো এবার শোনো, এবার আমাদের চার্লসের সূত্র। চার্লস বলতেছে যদি তুমি চাপটাকে, প্রেসারটাকে তুমি কনস্ট্যান্ট রাখো, তাহলে গ্যাসের আয়তনের সাথে টেম্পারেচারের সম্পর্কটা সমানুপাতিক। স্বাভাবিক, তো কমন সেন্স। একটা সিলিন্ডারে গ্যাস নিলা, গ্যাস নেওয়ার পরে যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাপ দাও, গ্যাসের টেম্পারেচার যদি বাড়াও, তাহলে গ্যাসের অণুগুলা ছোটাছুটি বাড়বে, অণুগুলা দূরে দূরে সরে যাবে। তো দূরে দূরে সরে গেলে তো আয়তন বাড়বেই, ঠিক আছে? তাহলে গ্যাসের আয়তনটা বাড়বে। ধরো পিস্টন আছে, পিস্টনটাকে ধাক্কা দিয়ে দিয়ে সিলিন্ডারের যে পিস্টন, ধাক্কা দিয়ে দিয়ে পিস্টনটাকে ধাক্কা দিয়ে গ্যাস উপরে উঠাই দিবে, অর্থাৎ আয়তনটা বেড়ে যাবে। তাহলে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কটা কেমন হইলো? সমানুপাতিক হইলো। যদি স্থির চাপে আমরা টেম্পারেচার বাড়াই, তাপমাত্রা বাড়াই, তাহলে আয়তন এবং টেম্পারেচার এরা পরস্পরের সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক। তো এটাই না, আসলে এটাই চার্লসের সূত্রের মূল কথা, আসলে এটা। কিন্তু চার্লস এটা বলে নাই। চার্লস এই ব্যাপারটাকে একটু ঘুরাই ফিরাই অন্য মেথডে বলছে। তো কথা হচ্ছে চার্লসের সূত্রটা বিবৃত করো। চার্লসের সূত্র, চার্লস যা বলছে সেটাই আমরা লিখব। আমি এখন তোমার যেটা বললাম যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের আয়তনের পরম তাপমাত্রা সমানুপাতিক, হ্যাঁ, এইটা হচ্ছে চার্লসের সূত্র থেকে আমরা পাই। লাস্টে আমরা দেখবো, এখানে চার্লসের সূত্র বিবৃত করবো, তো সব ভেঙে চুরে আমি দেখাবো, লাস্টে এটা আমরা পাই। কিন্তু এটা চার্লস বলে নাই, চার্লস অনেক ভিন্ন কথা বলছে। এবার চার্লসের সূত্রে বিবৃতি আসলে চার্লস যে কথা বলছে সেই কথাটাই সুন্দর করে বোঝানো উচিত। তো আসো দেখি আমরা একটু বোঝানোর ট্রাই করি। তাহলে তুমি প্রথমে দেখো, তুমি নিজেই চার্লসের সূত্রটা লিখতে পারবা। তুমি আমার উদাহরণটা খেয়াল করো। এই একটা পাত্র, মানে সিলিন্ডার আর কি, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে পিস্টন সংযুক্ত করে রাখা আছে, এই যে পিস্টন দিয়েই গ্যাসটাকে আবদ্ধ করে রাখা আছে। তাহলে এখানে একটা আদর্শ গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা আছে। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের আয়তন ভাইয়া এইটুকু আয়তন। এই যে আয়তনটা, এই আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, তো দ্যাট ইজ ভি নট। আমি ভি নট হিসাবে বললাম। এবার আমি চাপের কোনো চেঞ্জ করব না। এই যে পিস্টনটা এর উপর রাখা আছে, যে প্রেসারে রাখা আছে, গ্যাসের প্রেসার যা, গ্যাসের ভেতরে প্রেসার যা, আমি প্রেসারটাকে সবসময় একই রাখবো। ধরো একটা গ্যাসের প্রেসার মাপক যন্ত্র, একটা এই যে গ্যাসের ভেতর দিয়ে এই যে বাইরে এখানে দেখানো যাচ্ছে যে প্রেসারটা আমরা দেখবো, যে প্রেসার যা আছে প্রেসারটা তাই থাকবে, প্রেসার বাড়বে বা কমবে না। প্রেসারটাকে আমরা ফিক্সড রাখবো, অর্থাৎ পিটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। তাহলে পিটাকে কনস্ট্যান্ট রাখবো, পি থাকবে কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট থাকবে। এবার পি কনস্ট্যান্ট থেকে আমি তাপমাত্রা বাড়ানো শুরু করলাম। তাহলে তাপমাত্রা বাড়াতে থাকলে কি হবে? তাপমাত্রা বাড়াইতে থাকলে এই পিস্টনটা আস্তে 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 উপরের দিকে উঠবে, ঠিক আছে? পিস্টনটা আস্তে 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 অনেক উপরের দিকে উঠবে। অনেকে এইটারে ভাবে যে ভাই পিস্টন যদি উপরের দিকে উঠে তাহলে চাপ কি চেঞ্জ হয়ে গেল না? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না, চেঞ্জ হয়ে গেল না। ধরো পিস্টনের উপর, ভালো করে বুঝবা, পিস্টনের উপর এই ব্যাপারগুলা বইতে অত সুন্দর করে লেখা নাই। ধরো একটা ইটের ভার আমি দিয়ে রাখছি, তার মানে আমি একটা নির্দিষ্ট প্রেসার দিয়ে রাখছি, এই যে একটা প্রেসার দেওয়া আছে, একটা চাপ দেওয়া আছে, এর উপর গ্যাসের উপর প্রযুক্ত চাপ ধরো 5 ATM, তাহলে উপর থেকে এই যে গ্যাস চাপ দিচ্ছে নিচের দিকে, মানে এই পিস্টনের যে চাপ দেওয়া আছে সেটা হচ্ছে 5 ATM। তাহলে গ্যাসও কতটুকু চাপ দিচ্ছে? 5 ATM। কিভাবে বুঝলাম?
এই যে আমি ভারটা রাখছি, তাহলে এই ভারটা রাখার কারণে নিচের দিকে যে চাপটা আমি দিচ্ছি সেটা হচ্ছে 5 atm, তাহলে গ্যাসও যে চাপ দিচ্ছে সেটাও কত 5 atm। কেন? কারণ এই পিস্টন না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, পিস্টন ওই স্বাভাবিক অবস্থায় ওই জায়গাটায় আছে। তার মানে ভেতর থেকে প্রেসার যা, বাইরে থেকে প্রেসারটাও তাই। তাহলে ভেতর থেকে গ্যাসের প্রেসার এইটাও 5 atm, ভালো করে বুঝবা, এটাও 5 atm। এইবার তুমি তাপমাত্রা বাড়াইলা, তাপমাত্রা বাড়াইলে ভেতরে গ্যাসের অণুগুলা ছোটাছুটি করবে। এই আন্তঃআণবিক লেভেলের ব্যাখ্যাগুলা বুঝবা। ভেতরে গ্যাসের অণুগুলা ছোটাছুটি করবে, যত বেশি ছোটাছুটি করবে পাত্রের দেওয়ালে তত বেশি বল প্রয়োগ করবে, অর্থাৎ ভেতরে চাপটা বাড়বে, ভেতরে প্রেসারটা ইনক্রিজ হবে। টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে তুমি তাপ দিয়ে যাচ্ছ, টেম্পারেচার বাড়তেছে, তাপ দিয়ে যাচ্ছ, টেম্পারেচার বাড়তেছে, তাহলে ভেতরে টেম্পারেচার ইনক্রিজ হবে। তাহলে ভেতরে গ্যাসের এই যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রেসারটা বাড়তে থাকবে। তাহলে প্রেসার বাড়তে থাকলে কি হবে, এই পিস্টনটাকে ধাক্কা দিবে না, প্রেসার ধরো বেড়ে গেল, বেড়ে 5-এর জায়গায় হয়ে গেল 6, 5-এর জায়গায় 6 atm হয়ে গেল। তাহলে যখন এই 6 atm হয়ে যাবে তখন কি করবে, তখন এই পিস্টনটা একটু ধাক্কা দিয়ে উপরে উঠে যাবে, ধাক্কা দিয়ে কি হবে উপরে উঠে যাবে। বা 6 চিন্তা করো না, ভেতরে ছিল 5, তো ধরো তুমি 5.1 atm সামান্য একটু বেশি, বা 5.01 atm সামান্য একটু বেশি যখন হয়েছে, তখনই কি করবে গ্যাসটা এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে, যেহেতু নিচের প্রেসার বেশি, গ্যাসের ভেতরে প্রেসার বেশি, উপরে প্রেসার কম, তাহলে এই কারণে ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপরের দিকে উঠাই দিবে। ধাক্কা দিয়ে যদি পিস্টনটাকে চিন্তা করো, দেখো ধাক্কা দিয়ে যদি পিস্টনটাকে উপরের দিকে উঠাই দেয় তাহলে গ্যাসের আয়তন কিন্তু বেড়ে গেল। এই যে পিস্টন উপরের দিকে উঠে গেল, গ্যাসের আয়তন বেড়ে গেল। গ্যাসের আয়তন বেড়ে গেলে, আয়তন যদি বেশি বেড়ে যায় তাহলে প্রেসার আবার আগের অবস্থায় চলে আসবে না, আয়তন বেড়ে গেল। আয়তন বেড়ে গেলে প্রেসারটা আবার কমে যাবে, প্রেসারটা কমে আগে 5 atm ছিল আবার 5 atm চলে আসবে। তাহলে প্রেসার কিন্তু কনস্ট্যান্ট থাকলো। তুমি এবার ধরো আবার তাপ দিয়ে যাচ্ছ, আবার তাপ দিতে থাকলে কি হবে, আবার টেম্পারেচার বাড়বে, ভেতরে প্রেসার বাড়বে। ভেতরে যখনই প্রেসার বাড়বে, যখনই একটু প্রেসার ভেতরে বেড়ে যাবে, তখনই পিস্টনটাকে ধাক্কা দিয়ে গ্যাস উপরের দিকে উঠাই দিবে। পিস্টনটাকে ধাক্কা দিয়ে গ্যাসটা যখন উপরের দিকে উঠাই দিবে, গ্যাসের আয়তনটা বেড়ে যাবে, আয়তন বেড়ে গেলে প্রেসারটা আবার ফল করে আগের যে 5 atm ছিল ওই 5 atm এ চলে আসবে। অর্থাৎ দেখো প্রেসার কিন্তু বাড়তেছে না, যখনই প্রেসার একটু বাড়তেছে, একটু সামান্য একটু বাড়তেছে, তখনই পিস্টনটা ধাক্কা দিয়ে উপরের দিকে উঠাই দিচ্ছে। আর পিস্টনটা ধাক্কা দিয়ে উপরের দিকে উঠাই দিলে গ্যাসের আয়তনটা বেড়ে আবার প্রেসার আগের অবস্থায় চলে আসতেছে। কি কথা বুঝছো? তাহলে বুঝলাম আমরা যে প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট আছে, কারণ তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে ভেতরে প্রেসার বেড়ে গেলে পিস্টন উপরে উঠে যায়, প্রেসারটা আবার ফল করে দিচ্ছে। তাহলে প্রেসারটা কিন্তু আমরা কনস্ট্যান্ট রাখছি। তাহলে টেম্পারেচার বাড়াইতে থাকলে, টেম্পারেচার যদি বাড়াইতে থাকি, আয়তন দেখো পিস্টন আস্তে 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 উপরের দিকে উঠতেছে, পিস্টন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, ফলে ভেতরে আয়তনটা বাড়তেছে। অনেকে ভাবে কি, না ভাই আপনার কথা বিশ্বাস করি না, প্রেসার কনস্ট্যান্ট মানে পিস্টন আগের অবস্থায় থাকবে। অনেকে এটা ভাবে যে ভাই প্রেসার কনস্ট্যান্ট মানে পিস্টন যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। চিন্তা করো তো, দেখো তো এটা কত আত্মঘাতী কথাবার্তা, যে তুমি পিস্টনটাকে সুপার গ্লু আঠা দিয়ে, একেবারে সুপার গ্লু আঠা দিয়ে তুমি এভাবে সংযুক্ত করে রাখছো, রেখে এইবার তুমি তাপমাত্রা বাড়ায় যাচ্ছ। তাহলে তোমার কাছে এবার মনে হয়, অনেকে ভাবে না ভাই পিস্টন উপরে উঠে গেলে প্রেসার তো বেড়ে যাবে, না পিস্টন তাহলে এরকম অবস্থায় থাকলে প্রেসারটা একই থাকবে। এইটারে চুলার উপরে বসায় তাপ দাও, তাপ দাও, এটারে চুলার উপরে বসায় তাপ দাও, এটা একটা বোমা হয়ে গেছে বুঝছো, একটু পরে বিস্ফোরণ হয়ে যাবে। তাহলে তুমি এটাকে চুলার উপর বসায় তাপ দিতে থাকলে ভেতরে প্রেসার বাড়তে থাকবে, গ্যাসের অণুর ছোটাছুটি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে তুমি তাপ দিয়েই যাচ্ছ, তাপ দিয়েই যাচ্ছ, তাপ দিয়েই যাচ্ছ, ভেতরে প্রেসার বাড়তে 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 একসময় দেখবা সিলিন্ডারটা বাস্ট হয়ে গেছে। তাহলে সিলিন্ডার বাস্ট হলো কেন? যদি যদি অনেকে ভাবো যে ভাই এরকম থাকলে প্রেসার কনস্ট্যান্ট থাকবে, তো প্রেসার যদি কনস্ট্যান্টই থাকবে তো সিলিন্ডার বাস্ট হলো কেন? প্রেসার ভেতরে বেড়ে গেছে বলে তো সিলিন্ডারটা বাস্ট হয়ে গেছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি প্রেসার একই রাখবা, তাহলে প্রেসার একই রাখলে পিস্টনকে মুভ করতে দাও, পিস্টনকে ধরে রাখলে, পিস্টনকে যখন ধরে রাখবা, চাপ দিয়ে ধরে রাখবা, সুপার গুলো আঠা দিয়ে লাগা রাখবা, তখন ভেতরে প্রেসারটা বেড়ে যাবে। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝো, বুঝছো? এই জিনিসটা বুঝলেই তুমি এইখান থেকে হিসাব নিকাশ গুলা বুঝবা। তাহলে অবশ্যই পিস্টনটা উপরের দিকে উঠতে হবে, বুঝছো? তাহলে এবার আসো, দেখো এবার আমরা মূল হিসাবে। তাহলে ধরো এটা একটা গ্যাসের সিলিন্ডার, এই গ্যাসের সিলিন্ডারে পিস্টন সংযুক্ত করা আছে, এখানে কোনো একটা আদর্শ গ্যাস রাখা আছে, কত তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এতটুকু আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন, দ্যাট ইজ V0। এইবার তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তো তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াই ফেলছো, তাহলে তখন অবস্থাটা কি হবে? তাহলে প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখবা, তাহলে পিস্টনকে ফ্রিলি মুভ করতে দিতে হবে, এটা আমি একটু আগে তোমার দেখাইছি।
কেউ যদি এখানে পিস্টন একে বলো যে ভাই প্রেসার কনস্ট্যান্ট আছে, তাপমাত্রা আমি বাড়াই ফেলছি, এই যে তাপমাত্রা 0°C থেকে তাপমাত্রা বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, বেড়ে ধরো θ°C হয়েছে, θ°C হয়েছে, যে তাপমাত্রা আমি ভাই বাড়াই ফেলছি, θ°C করে ফেলছি, পিস্টন এখানে আছে, ভুল কথা, এটা আমি মানবো না। তুমি যদি সমচাপে কাহিনীটা ঘটাও তাহলে পিস্টনকে মুভ করতে দিতে হবে, অর্থাৎ পিস্টন এখানে থাকবে না, তখন গ্যাসের আয়তনটা বেড়ে গেছে, পিস্টন তখন মুভ করে এখানে চলে আসছে। এই যে এইটা হচ্ছে পিস্টনের শেষ অবস্থা, এটা আদি অবস্থা বলতে পারো, এটা হচ্ছে পিস্টনের শেষ অবস্থা। তাহলে দেখো গ্যাসের আয়তনটা বাড়ছে, এতটুকু আয়তন বাড়ছে, এই যে এইটুকু আয়তন বাড়ছে, আগে তো এইটুকু ছিল, দ্যাট ইজ V0 ছিল, 0°C তাপমাত্রা আয়তন V0 ছিল, এইটুকু আয়তন বাড়ছে, দ্যাট ইজ ডেল ভি, বাড়ছে যেটুকু সেটা ডেল ভি। তাহলে θ°C তাপমাত্রায় পুরো যে আয়তনটা এতটুকু, সেটাকে আমরা বললাম ভি থেটা। তাহলে এই চিত্র দেখে বলো তো ভি থেটা সমান সমান কত, এই চিত্রটা দেখে বলো ভি থেটা সমান সমান কত। এই চিত্র দেখে আমরা বলতে পারি না ভি থেটা এটা সমান সমান V0 প্লাস ডেল থেটা, বলতে পারি? বলো, বলতে পারি? এইবার শোনো চার্লস সাহেব কি বলতেছে। চার্লস বলতেছে 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে এবার স্থির চাপে এই নির্দিষ্ট ভরের গ্যাসের টেম্পারেচার যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস করে তুমি বাড়াও, তাহলে 0°C তাপমাত্রায় তার যে আয়তনটা আছে V0, সেই আয়তন V0 এর 1/273 অংশ করে বাড়বে। যদি তুমি তাপমাত্রা কমাও, তাহলে 0°C তাপমাত্রায় তার যে আয়তনটা আছে তার 1/273 অংশ যথাক্রমে হ্রাস পাইতে শুরু করবে। প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য 1°C জন্য প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য V0 এর 1/273 অংশ বাড়বে যদি বাড়াও, তাপমাত্রা যদি তুমি কমাও তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য V0 এর 1/273 অংশ করে কমবে, এটাই হবে। তাহলে এবার আসো আমরা একটু ঐকিক নিয়মে ভেঙে ভেঙে কথাটা বুঝি। তাহলে আমি তো 0°C থেকে θ°C বৃদ্ধি করছি, θ°C কি বলা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি মানে 1, তাহলে 1°C তাপমাত্রা, ঠিক আছে, এই যে ছোটবেলায় ঐকিক নিয়ম ছেড়ে আসছিলাম, এই যে সেই ঐকিক নিয়ম আরেকবার লিখতেছি। 1°C তাপমাত্রা বৃদ্ধির জন্য বা হ্রাসের জন্য আয়তন বাড়বে বা কমবে। আমরা এখানে যেহেতু বৃদ্ধি ধরে নিচ্ছি তাহলে আয়তন বাড়বে বলি। তাহলে আয়তন বাড়বে, ভালো করে শোনো, 0°C তাপমাত্রার আয়তনের অর্থাৎ V0 এর 1/273 অংশ, তার মানে V0/273। তাহলে ঐকিক নিয়ম 2°C জন্য কত হবে? এটা হচ্ছে V0/273 1 ডিগ্রির জন্য, তাহলে 2 ডিগ্রির জন্য কত হবে? V0/273 গুণ 2। 3 ডিগ্রির জন্য কত হবে? V0/273 গুণ 3। থেটা ডিগ্রির জন্য কত হবে? V0/273 গুণ থেটা। ওইটাই আমরা লিখতে চাই। তাহলে অতএব θ°C তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বাড়বে, θ°C এর জন্য বাড়বে কতটুকু? সেটা বাড়বে এই যে V0/273 এর সাথে গুণ হবে থেটা। 1 ডিগ্রির জন্য 1 গুণ, 2 ডিগ্রির জন্য দ্বিগুণ, 3 ডিগ্রির জন্য 3 গুণ, থেটা ডিগ্রির জন্য থেটা গুণ। তাহলে এর সাথে গুণ হবে থেটা, এই যে এতটুকু বাড়বে, এত অংশ বাড়বে। তাহলে এইটুকু বাড়বে, এই যে এইটুকু যে বাড়লো, তাহলে ডেফিনেশন অনুযায়ী বাড়লো, এই যে ডেল ভি, এই যে বাড়লো, ডেফিনেশন অনুযায়ী এইটা আমার ডেল ভি না? ডেফিনেশন অনুযায়ী তাহলে ডেল ভি এর মানটা নিয়ে এখানে বসাই দাও এবার। তাহলে এখান থেকে এই যে ভি থেটা এটা সমান সমান V0 থেটা ডিভাইডেড বাই 273। V0টা কমন নিলাম এখান থেকে, তাহলে 1 প্লাস থেটা ডিভাইডেড বাই 273। এই থেটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস, ভালো করে মাথায় রেখো, থেটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস নট কেলভিন। পরম তাপমাত্রার স্কেল না, ডিগ্রি সেলসিয়াস স্কেল, পরম তাপমাত্রার স্কেল কেলভিন স্কেল বলে। V0 নিচে হচ্ছে 273 আর উপরে কি? উপরে হচ্ছে 273 প্লাস থেটা। এইবার সুন্দর করে বুঝবা, থেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এই যে থেটা ডিগ্রি সেলসিয়াস, তার সাথে যদি আমি 273 যোগ করে দিই তাহলে এই যে টেম্পারেচারটা পাবো এটা হচ্ছে পরম তাপমাত্রা, মানে কেলভিন স্কেলের তাপমাত্রা। এই পরম তাপমাত্রা যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে এটার পরিবর্তে ক্যাপিটাল লেটার টি টা আমি লিখতে পারি। তাহলে V0 ক্যাপিটাল লেটার টি ডিভাইডেড বাই 273। আমরা একটু বড় হয়েছি না, তো এখানে একটা লাইন কম লিখবো, এখানে একটা লাইন একটু কম লিখবো। দেখো V0/273 কে আমি সামনে আনলাম, আর 273 প্লাস থেটা ওইটাকে আমরা টি লিখলাম। তাহলে এইটা হচ্ছে যে ভি থেটা সমান সমান এটা। এবার একটা জিনিস চিন্তা করো, ভি থেটাকে আমি ভি বললাম, ধরো এই যে ভি থেটা এটাকে আমরা ভি বললাম, ভি যেটা হচ্ছে V0/273 0°C তাপমাত্রার কোন গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 0°C তাপমাত্রায় কনস্ট্যান্ট না, একটা নির্দিষ্ট মান না?
বলো ভি নট একটা কনস্ট্যান্ট না? ভি নট কনস্ট্যান্ট, 273 কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্টের রেশিও কি হয় সেটা আর একটা কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি ভি সমানুপাতিক টি। দেখো সেই কাঙ্ক্ষিত সূত্র, ভি গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক। কিন্তু চার্লস এই সূত্রটাকে বিবৃত করছে ডিগ্রি সেলসিয়াস স্কেল দিয়ে, এই কারণে সে কথাগুলোকে এইভাবে ঘুরাই পেঁচাই বলছে। তাহলে মোর্দা কথা ঘুরে ফিরে কিন্তু একই। এবার আসো, চার্লসের সূত্রের বিবৃতি কিন্তু এখন আমরা লিখি নাই, ম্যাথমেটিক্যাল হিসাব করে ফেলছি বাট বিবৃতি লিখি নাই। তাহলে বিবৃতি লিখতে হবে এবার। তো বিবৃতিটা আমরা লিখতে পারবো না, বলো বিবৃতিটা লিখতে পারবো না, যা করছি তাই বাংলায় লিখবো। তাহলে তুমি প্রথমে বিবৃতি লিখো না, আগে তুমি আগে দেখো আমি বিবৃতিটা লিখি, তুমি একটু দেখো আমি কি লিখতেছি বিবৃতিটা। তাহলে প্রথমে কথা হচ্ছে পি কনস্ট্যান্ট, স্থির চাপে নির্দিষ্ট ভরের, এইটা সবসময় থাকবে, এইটা যে কোনো সূত্রের আগে লেগে থাকবে যে স্থির কোন একটা তাপগতীয় চলক স্থির এবং নির্দিষ্ট ভর। তাহলে এখানে কোনটা তাপগতীয় চলক স্থির? পি কনস্ট্যান্ট। তাহলে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা, তাপমাত্রা দেখো এবার ভালো করে বুঝবা, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য, বৃদ্ধি বা হ্রাসের জন্য এই গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন কমা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের কত অংশ? 1/273 অংশ, 1/373 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো মুখস্থ করার কিছু নাই, তুমি বুঝে বুঝে মাথা রাখবা, মুখস্থ করা লাগবে না। তবে বিবৃতি আসলে এটা লিখতে হবে, কিন্তু চার্লস যা বলছে তাই লিখতে হবে, নিজের মুখের কথা চার্লসের মুখে গুজে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মার্ক দিবে না। তাহলে আসলে এবার আমরা বুঝাই দিই, এই যে এটা লিখলাম এটা কিন্তু আমি মুখস্থ করে লিখি নাই, তুমি আমার যখন দিবা আমি তখনই লিখে দিতে পারো। তাহলে আমি লিখলাম কিভাবে? বুঝে বুঝে, যা ঘটালাম তাই লিখলাম। তাহলে কোন নির্দিষ্ট ভর এবং স্থির তাপমাত্রা, স্থির চাপে, তাহলে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, ঠিক আছে, এই যে আয়তন আমি যদি বাড়াই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস করে করে যদি বাড়াই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে। যদি কমাই তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ হ্রাস পাবে। এটাই তো কথা। তাহলে দেখো আমি একবার দেখে দেখে বলি, আমি ওই বাংলা বিবৃতির দিকে তাকাবো না, আমি এখানে দেখে দেখে একবার বলবো। স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন ভি নটের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে অতএব থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন সেটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন প্লাস বৃদ্ধি পাইলো কতটুকু, সেইটা যে প্লাস থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছো, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে ভি নটের 1/273, তাহলে থেটা ডিগ্রির জন্য থেটা ইনটু ভি নট ডিভাইডেড বাই 273 এটা হবে। তাহলে এটা বৃদ্ধি পাবে, এটা যোগ করে দিবা, যোগ করে দিয়ে হিসাব নিকাশ করবা, হয়ে যাবে। তাহলে এইখান থেকে এবার লাস্ট থেকে, লাস্টের যে লাইনটা থেকে, এই লাইনটা থেকে আমরা এবার এই চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্রের বিবৃতি বা হিসাব থেকে আমরা পাই চার্লসের সূত্রের বিবৃতি কিন্তু এটা, পরীক্ষা আসলে কিন্তু এটা লিখতে হবে। এবার আমরা এখান থেকে চার্লসের সূত্র থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের, দেখো এটা আমরা লিখতে পারি, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের, ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা, গ্যাসের আয়তন আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম
তাপমাত্রার সমানুপাতিক, এই হচ্ছে কথা। বুঝতে পারছো? এটা আমরা পাই, এটা আমরা চার্লসের সূত্রের বিবৃতি থেকে পাই যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, কিন্তু আমি আবারও বলতেছি চার্লসের সূত্র বিবৃত করে লিখলে, এটা বললে অবশ্যই তোমার উপরের বিবৃতিটা লেখা লাগবে, মাতব্বরি করা যাবে না কিন্তু এখানে। এবার আসো, এইখান থেকে আমরা সুন্দর কিছু জিনিস পাবো এই সূত্র থেকে। সেটা হচ্ছে এই যে গ্যাসের যে আয়তন বাড়লো না, তাহলে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। তোমরা এই যে ছোটবেলায় 9, 10-এ পড়ছিলা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ। এই যে যখন আমরা পদার্থের গাঠনিক ধর্ম পড়াই তখনও এই জিনিসটা নিয়ে একবার কথা বলছিলাম। দেখো সেম জিনিস, গ্যাসের আয়তন প্রসারণ সহগ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি নট এবং θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি থেটা, এটা যদি হয় তাহলে ভি নট প্লাস, দেখো ভি নট প্লাস কি ছিল, এই যে ভি নট প্লাস, এই যে ভি নট প্লাস ভি নট থেটা ডিভাইডেড বাই 273, এটা ছিল। তাহলে ভি নট থেটা ডিভাইডেড বাই 273 ছিল। তাহলে এখান থেকে দেখো, এখানে একটু খেয়াল করো, দেখো তাকাও বোর্ডে তাকাও, ভি নটটা যদি আমরা কমন নিই তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই 273 ইনটু হচ্ছে থেটা। এই যে এইটা, এই যে 1 ডিভাইডেড বাই 273, 1 ডিভাইডেড বাই 273, এইটা হচ্ছে গামা। এই যে 1 প্লাস এই 1 ডিভাইডেড বাই 273, এটাকে আমরা লিখবো গামা। গামা কি? গামা পি। কেন গামা পি? কারণ স্থির চাপে, কি স্থির চাপে, স্থির প্রেসার। তাহলে গামা পি এটা হচ্ছে স্থির চাপে। এই স্থির চাপে এটা বোঝানোর জন্য নিচে ছোট্ট করে পি লেখা হয়েছে। তাহলে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, দ্যাট ইজ গামা পি। মান কত? মান হচ্ছে যে মিলাও, দেখো 1 ডিভাইডেড বাই 273। এটার একক কি হবে? একক হবে পার ডিগ্রি সেলসিয়াস, একক হবে পার ডিগ্রি সেলসিয়াস। কিভাবে? থেটা কি? ডিগ্রি সেলসিয়াস। এই থেটা কি? ডিগ্রি সেলসিয়াস। এই থেটা আসলে কোন থেটা? এই থেটা আসলে থেটা মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তার মানে এটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে 1 ডিভাইডেড বাই 273, এটা কি হবে? এটা হবে পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস কাটাকাটি, ডিগ্রি সেলসিয়াস এবং পার ডিগ্রি সেলসিয়াস কি কাটাকাটি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের আয়তন প্রসারণ সহগ, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। তো তখন সূত্রটা এরকম দাঁড়ায়, এই যে ভি থেটা ইকুয়াল টু ভি নট 1 ডিভাইডেড 1 ইনটু ভি নট ইনটু 1 প্লাস গামা পি ইনটু থেটা। এটা হচ্ছে সূত্র, বুঝছো? এইবার আসো আরেকটা জিনিস যেটা আমরা পাই, সেটা হচ্ছে ভাই পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, এটা নেক্সট পেজে যায়। এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। পরম শূন্য, আচ্ছা দুটো গ্রাফ আঁকতে হবে, আচ্ছা ওই পৃষ্ঠাতেই লিখে আসি, এখানে লিখি, সমস্যা নেই। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। তাহলে আসো আগে হিসাব করি, ডেফিনেশনটা আমরা পরে লিখবো। পরম শূন্য তাপমাত্রার ডেফিনেশনটা আমরা পরে লিখবো, আগে হিসাব নিকাশটা সেরে ফেলি। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? আচ্ছা এইটা তো মূল সূত্র, এটা তো আমরা জানি যে ভি নট ভি থেটা এটা সমান সমান ভি নট 1 প্লাস থেটা ডিভাইডেড বাই 273। এই যে এটা হচ্ছে মূল সূত্র, যে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন ভি নট ইনটু 1 প্লাস থেটা ডিভাইডেড বাই 273। এই থেটাটা কোন এককে? অবশ্যই ডিগ্রি সেলসিয়াস এককে, ডিগ্রি সেলসিয়াস এককে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে দেখো তো আমরা লিখতে পারি কিনা, থেটা যখন মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে কমতে, এই ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা মাইনাস হয় না? বলো হয় কিনা? ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস তার কম, মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 4 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস, কমতে 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 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যখন থেটা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, তখন ভি থেটা অর্থাৎ ভি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, এটা সমান সমান ভি নট 1 প্লাস মান বসা দাও, থেটার মান বসা দাও, মাইনাস 273 ডিভাইডেড বাই নিচে 273, 273 273 কাটাকাটি, মাইনাস 1 1 মাইনাস 1, দ্যাট মিন্স 0। 0 কি হয়ে গেল? 0 আয়তন হয়ে গেল 0। তাহলে আয়তন শূন্য, দেখো
আয়তন আয়তন শূন্য হয়ে গেল, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল। তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে, মানলাম। তাপমাত্রা কমাইলে আয়তন কমবে, মানলাম। তাপমাত্রা কমাচ্ছ কমাচ্ছ কমাচ্ছ, আয়তন কমতেছে কমতেছে কমতেছে, কমতে 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 মাইনাস যখন 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেছো, তখন গ্যাসের আয়তন হয়ে গেছে ঋণাত্মক, সরি শূন্য। এবার এর চেয়ে যদি তুমি কম তাপমাত্রায় নিয়ে যাও, -274 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন গ্যাসের আয়তন হয়ে যাবে ঋণাত্মক। দেখো কেমনে। সেটা যদি হয় -274 ডিগ্রি সেলসিয়াস, তখন দেখো ভি -274 ডিগ্রি সেলসিয়াস, এটা সমান সমান ভি নট 1 প্লাস থেটা -274 ডিভাইডেড বাই 273। এই যে এটা কি হবে, 1 মাইনাস 274 273, 274 273 থেকে বড় বেশি, তাহলে 1 মাইনাস 1 এর চেয়ে বেশি, দ্যাট মিন্স নেগেটিভ। এটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ আয়তন ঋণাত্মক। দেখো আয়তন ঋণাত্মক, আয়তন ঋণাত্মক, গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে গেছে। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য, তার চেয়ে কম -274, -275, -276, যে তাপমাত্রায় যাও না কেন, -273 এর নিচে যে তাপমাত্রায় তুমি গ্যাসের আয়তন হিসাব করো না কেন, দেখবা চলে আসবে ঋণাত্মক। গ্যাসের আয়তন শুনছো কোনোদিন ঋণাত্মক হয়? তোমার কাছে ওই যে একটু আগেই বলছিলাম, তোমার কাছে একটা গ্যাস আছে, বললাম পাত্রে কতটুকু গ্যাস আছে, তুমি বললো -10 মিটার কিউব হবে, -10 লিটার হবে। তাহলে এইটা হয় না, এটা অসম্ভব কথা। গ্যাসের আয়তন ঋণাত্মক হয় না, গ্যাসের চাপ ঋণাত্মক হয় না, গ্যাসের আয়তন ঋণাত্মক হয় না, ইভেন শূন্য তো হয় না। এই যে গ্যাসের আয়তন শূন্য লিখছি, এটা আসলে সম্ভব না। ঠিক আছে, এটা আসলে সম্ভব না। তার মানে যেহেতু এটা সম্ভব না, গ্যাসের আয়তন শূন্য হওয়া যেহেতু সম্ভব না, ঋণাত্মক হওয়া তো একেবারেই অসম্ভব, গ্যাসের আয়তন ঋণাত্মক হওয়া তো সম্ভবই না। তার মানে যে তাপমাত্রা এই ঘটনাটা ঘটবে, সেই তাপমাত্রাও হওয়া সম্ভব না। তাপমাত্রা বাড়তে বাড়তে ধরো অনেক বেশি অসীম তাপমাত্রা হইতে পারে, কিন্তু ভাই তাপমাত্রা কমতে কমতে যে কোনো তাপমাত্রায় যাইতে পারে না। তাপমাত্রা কমতে 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 -273, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এর চেয়ে কম তাপমাত্রা হওয়া পসিবল না। কেন পসিবল না? কারণ গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যাবে। তাহলে যদি কখনো -273 এর চেয়ে কম তাপমাত্রা নিয়ে যাওয়া হয়, তাহলে দুনিয়াতে যত গ্যাস আছে সব গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যাবে, যেটা অসম্ভব ব্যাপার। তার মানে গ্যাসের আয়তন ঋণাত্মক হতে পারে না, বিধায় কোন তাপমাত্রা -273 এর নিচে হইতে পারে না। তাহলে -273 এটাই সর্বনিম্ন তাপমাত্রা, এর চেয়ে নিচে হইতে পারে না। এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে ডেফিনেশন এবার তুমি দিবা, সংজ্ঞাটা এবার তুমি দিবা, এখান থেকে আলোচনা থেকে সংজ্ঞাটা তুমি দিবা। বলো তাহলে কি লিখতে পারি? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে, মানে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি তো গ্যাসের আয়তন শূন্য হয়, মানে এটা ইম্পসিবল ব্যাপার। তাহলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে, থিওরিটিক্যালি তাত্ত্বিকভাবে শূন্য হয় বা যে তাপমাত্রার নিচে গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যায়, গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যায় কল্পনাযোগ্য সর্বনিম্ন সেই তাপমাত্রাকে, ঠিক আছে, কল্পনাযোগ্য সর্বনিম্ন সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। দেখবা তোমাদের আশেপাশে অনেক চাপাবাজ লোক থাকে। তো মনে করো এই টাইপের কোন একজন লোক, সে একবার ইউরোপে গেছে, ধরো ফিনল্যান্ডে গেছে বা গ্রিনল্যান্ডে গেছে, যে জায়গাগুলোতে টেম্পারেচার মনে করো যে মানে জিরোর নিচে থাকে বলতে গেলে, এরকম কোন দেশে টেসে গেছে। তো দেশে যাওয়ার পরে এবার ওখান থেকে ঘুরে এসে বলতেছে, তোমার গল্প দিচ্ছে যে আমি তো এরকম ইউরোপ গেছিলাম, এই দেশে গেছিলাম, এখানে তাপমাত্রা এত কম, অনেক কম। কত কম? অনেক কম। কত কম? -275 ডিগ্রি সেলসিয়াস বললো। ঠিক আছে, বলো তুমি কি বুঝবা?
যে সে তোমাকে বেশ গল্প দিয়ে বলতেছে ওইখানে তাপমাত্রা অনেক কম, সারাদিন বরফ পড়ে, তাপমাত্রা কত -275°C, তার মানে সে গ্যাস দিচ্ছে, বুঝছো? সে চাপাবাজি করতেছে। তাপমাত্রা হ্যাঁ কম, জিরোর নিচে, তাপমাত্রা 0°C নিচে, মাইনাস তাপমাত্রা, সেটা ঠিক আছে, কিন্তু তাপমাত্রা -275°C তাপমাত্রা, এটা কখনো সম্ভব না। তাহলে এটা যদি হয় -275°C তাপমাত্রা, তো মানুষ বাঁচতেই পারবে না, আর গ্যাসের আয়তন তো ঋণাত্মক হয়ে যাবে, অসম্ভব কথাবার্তা। তাহলে এরকম যে চাপাবাজি করা যাবে না, বুঝছো? তাহলে বোঝা যাবে যে সে চাপাবাজি করতেছে। তো এইবার আসো আমরা এখান থেকে একটা গ্রাফ আঁকবো, আমরা এখান থেকে একটা গ্রাফ আঁকবো। তাহলে গ্রাফে এখানে থাকবে হচ্ছে ওয়াই অক্ষে থাকবে হচ্ছে আয়তন ভি, আর এক্স অক্ষে থাকবে ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াস স্কেলে। তাহলে দেখো তো ভাইয়া, এটা 0°C না? তাহলে 0°C তাপমাত্রা, গ্যাসের তো একটা আয়তন আছে নাকি? 0°C তাপমাত্রা যে আয়তনটা আছে সেটা হচ্ছে ভি নট। এবার তুমি যদি 0°C তাপমাত্রা থেকে, 0°C তাপমাত্রা কিন্তু আয়তন জিরো না, আবার এটা ভেবো না। 0°C তাপমাত্রা একটা আয়তন আছে, কখন জিরো? কখন আয়তন কখন জিরো? -273°C গিয়ে জিরো। তাহলে 0°C তাপমাত্রা আয়তন হচ্ছে ভি নট। এবার 0°C তাপমাত্রা থেকে তুমি তাপমাত্রা বাড়াইতে থাকো, গ্যাসের আয়তন বাড়তে থাকবে, এইভাবে বাড়তে থাকবে। তাহলে যদি তাপমাত্রা কমাইতে থাকো, তাহলে গ্যাসের আয়তন কমতে থাকবে, কমতে কমতে দেখো এইখানে এসে ছুঁয়ে ফেলছে, এইখানে গ্যাসের আয়তন হয়ে গেছে শূন্য। তাহলে গ্যাসের আয়তন শূন্য হয় কত তাপমাত্রায়? -273°C তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রাটা হচ্ছে সেই পরম শূন্য তাপমাত্রা, -273°C তাপমাত্রা। তুমি যদি আরো তাপমাত্রা কমাও, আরো ধরো কমাইতে গেলা, তাপমাত্রা আরো কমাইলা, তাহলে দেখো গ্যাসের আয়তন কিভাবে ঋণাত্মক হয়, আমি গ্রাফে দেখাবো এই জিনিসটা। দেখো আরো যদি কমাও, এই যে বাড়াইলে উপরের দিকে উঠবে, তাহলে কমাইলে নিচের দিকে নামবে। এই যে আরো কমানো হচ্ছে, আরো কমানো হচ্ছে। দেখো এই পয়েন্টের কথা চিন্তা করো, ধরো এই পয়েন্টে তাপমাত্রাটা হচ্ছে এই যে -273 হচ্ছে আরো কম, ধরো -75°C। তখন একটু খেয়াল করে দেখো, তখন এই গ্রাফটা এই পয়েন্টে ছেদ করছে। তাহলে এই যে আয়তনটুকু, এটা হচ্ছে আয়তন, ওয়াই অক্ষে আমি আয়তন নিছি না, তাহলে এইটা তখন আয়তন নির্দেশ করবে। তো এই আয়তনটা তখন কি পজিটিভ না নেগেটিভ? এই আয়তনটা দেখো তো, নেগেটিভ আয়তন। তাহলে 0°C তাপমাত্রায় আয়তন ছিল ভি নট, আমি তাপমাত্রা কমাইতে কমাইতে -273 গেলে আয়তন হয়ে গেছে জিরো। যে তাপমাত্রায় আয়তন শূন্য হয়ে যাবে সেটা পরম শূন্য তাপমাত্রা, আর এর নিচে কোনো তাপমাত্রা এক্সিস্ট করে না। সর্বনিম্ন তাপমাত্রাই হচ্ছে -273°C তাপমাত্রা, বুঝলা? এইবার আসো, তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেল দিয়ে শুরু করলে, আমার এই যে ডিগ্রি সেলসিয়াস স্কেল দিয়ে শুরু করলে এইখান থেকে গ্রাফটা ঊর্ধ্বগামী করতে হবে। এবার আমরা চাইতেছি, আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা যেটা সর্বনিম্ন মান হইতে পারে ওইটারে আমরা জিরো ধরবো, বুঝছো? তাপমাত্রা যেটা সর্বনিম্ন মান হইতে পারে এটারে আমরা শূন্য ধরবো, এটারে আমরা শূন্য ধরে নতুন একটা স্কেল বানাবো। তাপমাত্রা সবচেয়ে কম যেটা, ওই যে -273°C তাপমাত্রা, ওইটারে আমরা জিরো ধরবো। জিরো ধরে আমরা নতুন আর একটা স্কেল কল্পনা করব, সেই স্কেলটার নামই হচ্ছে পরম তাপমাত্রার স্কেল। তাহলে এই -273°C তাপমাত্রা, দ্যাট মিনস 0 কেলভিন, ঠিক আছে? ওকে না কিন্তু এটা 0 কেলভিন, ঠিক আছে? যেটা 0 কেলভিন। তাহলে এইটারে আমরা 0 কেলভিন ধরে নতুন একটা স্কেল বানাবো। তাহলে নতুন একটা স্কেল বানাইলে দেখো স্কেলটা শুরু হবে এইখান থেকে, এই যে দেখো, এই যে 0 কেলভিন। তাহলে মূল বিন্দু 0 কেলভিন, এই যে এখান থেকে শুরু হবে, এই। তাহলে এরকম পাওয়া যাবে গ্রাফটা, যে এটা তখন জিরো হবে। এই যে 0°C, ডিগ্রি সেলসিয়াস স্কেল, এই যে 0°। কিন্তু আমি বলতেছি এইটারে আমরা জিরো বানাবো, এই যে -273 কে আমরা জিরো ধরবো, তার মানে এটা 0 কেলভিন, গ্রাফটা শুরু হবে এইখান থেকে। তাহলে আমরা এই যে ডিগ্রি সেলসিয়াসের জন্য তাকলাম, এবার আমরা কেলভিনের জন্য। তাহলে কেলভিন স্কেলের এই যে 0 কেলভিন, এখান থেকে কেলভিন স্কেল তাপমাত্রা, পরম তাপমাত্রা স্কেলের তাপমাত্রাটাকে বড় টি দিয়ে লেখা হয়, আর এটা হচ্ছে আয়তন ভি। তাহলে এইখান থেকে তখন মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে, এই যে এখান থেকে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। ইভেন দেখো আমরা এই যে সমীকরণ পাইছিলাম যে ভি সমানুপাতিক টি, তাহলে অতএব ভি ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু টি। তাহলে ভি ওয়াই অক্ষে আর টি হচ্ছে এক্স অক্ষে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী সরলরেখা, সেটাই পাওয়া গেছে। ক্লিয়ার? ঠিক আছে, এইখান থেকে আমরা এই যে চার্লসের সূত্র, এখান থেকে আমরা বলতে পারি যেহেতু ভি সমানুপাতিক টি আর ভি ইকুয়াল টু কে টি, তাহলে ভি বাই টি কনস্ট্যান্ট। দেখো ভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট, বয়লের সূত্রে যেমন পি ভি কনস্ট্যান্ট ছিল, আর এখানে ভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পি যদি স্থির থাকে, ভি ওয়ান এর জন্য টেম্পারেচার টি ওয়ান, ভি টু এর জন্য টেম্পারেচার যদি টি টু হয়, তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু, ভি থ্রি বাই টি থ্রি, ডট ডট ডট, ভি এন বাই টি এন সমান সমান কনস্ট্যান্ট কে। বুঝছো? এই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। কি ক্লিয়ার? কতক্ষণ পড়াইলাম? 1 ঘন্টা 25 মিনিট, এই মাত্র 1 ঘন্টা 25 মিনিট হয়েছে। দাঁড়াও, এবার বলো দেখি তোমরা কেমন পারো, তোমরা আমাকে এবার বলো
এটা ভি আর এটা টি। 1 2 3 P1 P2 P3। এবার এই যে ভি আর টি আমি দেখতে পাবো গ্রাফে, পি দেখতে পাবো না। P1 P2 P3, P1 P2 P3। তাহলে এবার এখান থেকে তুমি আমাকে বলবা নিচের কোনটি সঠিক। P1 greater than P2 greater than P3 or P3 greater than P2 greater than P1, নিচের কোনটি সঠিক বলবা তুমি আমাকে। বলো 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 নিচের কোনটি সঠিক। সাবিকুর রহমান দাদা, আপনি আপনার প্রোফাইল আনলক করেন, নয়তো ফলো অপশন দেন। এই পাগল, এই কমেন্ট করছে কতবার এই ছেলে। আমার প্রোফাইলে কি মধু আছে যে তোমার দেখতে হবে বলো? হ্যাঁ, অনেকেই অ্যান্সার বলছো, দেখি আসো। কোনটারে কনস্ট্যান্ট বানাবো বলো? কোনটারে বলো, ভিটারে না টিটারে? কোনটারে কনস্ট্যান্ট বানাবো? যার যেটা খুশি বলো। আসো এবার একটু ভিটারে কনস্ট্যান্ট বানাই, এখানে ভিটারে কনস্ট্যান্ট বানাই, অথবা টিটারেও কনস্ট্যান্ট বানাইতে পারো, যার যেটা খুশি, যার যেটা ইচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে এটার কনস্ট্যান্ট বানালাম নাও। তাহলে এটা হচ্ছে এই যে P1 এর জন্য এটা হচ্ছে T1, P2 এর জন্য T2, P3 এর জন্য T3। ভি কনস্ট্যান্ট, ভি ফিক্সড, দেখেই বোঝা যাচ্ছে T1 টা বড়, তারপরে T2, তারপরে T3। ভাই পি আর টি সমানুপাতিক, আর কতবার দেখাবো পি আর টি সমানুপাতিক? পি ভি ইকুয়াল টু এন আর টি। তাহলে এন আর গোল্লা ভি গোল্লা, পি আর টি সমানুপাতিক। তাহলে T1 বড়, তারপরে T2, তারপরে T3। তাহলে P1 বড়, তারপরে P2, তারপরে P3। বুঝলা? বুঝতে পারলা বলো? ঠিক আছে, তাহলে চেঞ্জ করলাম। এইবার আসো, এই যা কিছু পড়লাম এটা কি ছিল? চার্লসের সূত্র। ঠিক একই ভাবে গে লুসাকের সূত্র, শাহজাহান তপন স্যারের বইতে লিখছে এটা যে লুসাকের সূত্র, ঠিক আছে 3 নম্বরটা, অথবা রেনোর সূত্র, অথবা শুধু চাপীয় সূত্র। চাপীয় সূত্র শোনো, এইটা আর আমি ডিটেলস ব্যাখ্যা করব না। এইটা হচ্ছে কপি পেস্ট সূত্র, এটা কপি পেস্ট সূত্র। অর্থাৎ আগেরটা যদি বুঝি তাহলে এটা খালি কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের কি কি হইলো দেখো, পিভিটি। তাহলে টিটাকে স্থির রেখে পিভি সম্পর্ক হইলো বয়েলের সূত্র, পিটাকে স্থির রেখে ভিটি এর সম্পর্ক হইলো। এবার ভিটাকে স্থির রেখে পি আর টি এর সম্পর্ক হবে। তাহলে প্রেসার এবং টেম্পারেচার, তুমি চিন্তা করো আয়তন কনস্ট্যান্ট। দেখো আয়তন কনস্ট্যান্ট, দেখি নিজেই সূত্র বলবা, নিজেরই চিন্তা করবা যে তুমি হচ্ছে রেনো হয়ে গেছো। ঠিক আছে, তুমি চিন্তা করবা। দেখো আমি এখানে চিত্র আঁকতেছি, এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের আয়তন কনস্ট্যান্ট রাখবো। এইবার হচ্ছে সম আয়তন প্রসেস, আয়তন কনস্ট্যান্ট। এই যে সুপারগুলো আঠা দিয়ে পিস্টনটাকে সংযুক্ত করে দিছি। পিস্টন উপরে উঠবে না, পিস্টন নিচে নামবে না। তাহলে ভেতরে কি আছে? গ্যাস। কি করব? তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়াবো, টেম্পারেচার বাড়াবো। তাহলে টেম্পারেচার বাড়ালে ভেতরে গ্যাসের ছোটাছুটি বাড়বে। ভেতরে গ্যাসের যত ছোটাছুটি বাড়বে তত চাপ বাড়বে। যত টেম্পারেচার বাড়াবো চাপ বাড়বে, টেম্পারেচার বাড়াবো চাপ বাড়বে। তাহলে প্রেসারটা বাড়বে। তাহলে পি আর টি পরস্পরের সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক, যখন নির্দিষ্ট ভরের আয়তনটাকে কনস্ট্যান্ট রাখা হবে। তাহলে ভি কনস্ট্যান্ট রাখলে, যদি ভিটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে পি আর টি পরস্পরের সাথে সমানুপাতিক। ঠিক আছে, কি ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আসো, ওই একই কথাবার্তা, একই কথাবার্তা যে এইটা একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। ঠিক আছে, দ্রুত এঁকে ফেলবা, একেবারে ফটাফট এঁকে ফেলবা, আমার আগে এঁকে ফেলবা। তাহলে এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। এই গ্যাসের টেম্পারেচার 0°C। এই টেম্পারেচারে এর প্রেসার, প্রেসার তো আর দেখা যায় না, চোখে তো আর দেখা যায় না, চোখে আয়তন দেখা যায়, প্রেসার তো আর দেখা যায় না। তাহলে প্রেসার পি নট। এইবার কি করা হয়েছে? আয়তন বাড়ানো হয়েছে, সরি আয়তনটাকে স্থির রেখে টেম্পারেচার বাড়ানো হয়েছে। আয়তনটাকে স্থির রেখে টেম্পারেচার বাড়ানো হয়েছে। এই যে সিলিন্ডার, দেখি তুমি বলবো আমি চিত্র ঠিকঠাক আঁকছি কিনা। চলো, চিত্র ঠিকঠাক আঁকছি না? পিস্টন সরে গেলে চলবে না, পিস্টনটা সরে গেলে চলবে না।
পিস্টন আগের অবস্থায় থাকতে হবে, অর্থাৎ সমআয়তন প্রক্রিয়া, আয়তন কনস্ট্যান্ট থাকবে। তাহলে পিস্টনটা এই যে আগের অবস্থায় থাকবে, পিস্টনটা উপরে উঠে যাবে না, পিস্টনটা একটু উপরে উঠে গেছে, তাহলে পিস্টনটাকে উপরে উঠানো যাবে না, পিস্টনটা আগের অবস্থাতেই থাকতে হবে। এই তাহলে ভেতরে কিন্তু প্রেসার বেড়ে গেছে, ভেতরে গ্যাসের প্রেসার বেড়ে গেছে, তাহলে ভেতরে প্রেসার এখন পি থেটা, থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি থেটা, তাহলে পি থেটাটা কত হবে, এটা থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে পি থেটাটা কত হবে, পি থেটা হবে ওই আগের মতোই পি নট প্লাস ডেল পি। তাহলে ডেল পি কি হবে, এবার ঐকিক নিয়ম আর ভেঙে চুরে লিখবো না, ডেল পি কি হবে, ডেল পি হবে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি বাড়াই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেসার পি নটের 1/273 অংশ, 1/273 অংশ, এটা হচ্ছে প্রতি ডিগ্রির জন্য, আর থেটা ডিগ্রির জন্য গুণ থেটা, তাহলে পি নট থেটা ডিভাইডেড বাই 273, তাহলে এটা নিয়ে এখানে বসাই দিবা, পি নট থেটা ডিভাইডেড বাই 273, তাহলে পি নট কমন যাবে, কমন গেলে কি থাকবে 1 প্লাস থেটা ডিভাইডেড বাই 273 থাকবে। তো ঠিক আগের মতোই পি নট নিচে 273, উপরে 273 প্লাস থেটা, 273 প্লাস থেটা দ্যাট ইজ টি, তাহলে পি নট ডিভাইডেড বাই 273 কনস্ট্যান্ট, আর এটা টি, তাহলে এখানে এটা হচ্ছে পি থেটা, তো পি থেটাকে আমি পি বললাম, তাহলে পি সমানুপাতিক টি, এই যে পি সমানুপাতিক টি। তাহলে এবার একটু বিবৃতিটা লিখে নি, বিবৃতিটা হচ্ছে যে স্থির, কি স্থির রাখা হয়েছে বলো, স্থির কোনটা, স্থির আয়তন, আয়তনটা কনস্ট্যান্ট, এটাকে সম আয়তন প্রক্রিয়া বলে। তাহলে স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরে, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য, বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের, গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের একই জিনিস 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে, যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের চাপীয় সূত্র, ঠিক আছে, একই জিনিস, জাস্ট কপি পেস্ট, আগেরটাই যেখানে পি ছিল সেখানে ভি, আর আগেরটাই যেখানে পি ছিল সেখানে, যেখানে ভি ছিল সেখানে পি, জাস্ট এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে আমরা এই যে মানে চাপীয় সূত্র থেকে কি পাইলাম, তাহলে চাপীয় সূত্র থেকে দেখো লাস্টের লাইনটা, যে স্থির তাপমাত্রায়, সরি স্থির আয়তনে, স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক। এগুলো আসলে লিখে দেওয়ার দরকার ছিল না, কিন্তু তোমরা তো আইসা, তোমরা তো একেবারে রেডিমেড চাও, তাই একটু লিখে দিলাম। তাহলে বলো সূত্রটা যদি ভাঙচুর করি তাহলে কি দাঁড়াবে, পি সমান সমান কে টি, তাহলে মানে পি বাই টি কনস্ট্যান্ট, পি বাই টি কনস্ট্যান্ট, তার মানে পি ওয়ান বাই টি ওয়ান, পি টু বাই টি টু, ডট 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 পি এন বাই টি এন সমান সমান কনস্ট্যান্ট কে, ঠিক আছে, পি এন বাই টি এন সমান সমান কনস্ট্যান্ট কে, এটা হচ্ছে সূত্র, কি ক্লিয়ার? এবার আসো দেখো, দেখো তোমারে এখানে একটু দেখাই, এখানে একটু দেখাই,
এই যে এইটা ছিল চার্লসের সূত্র। কেউ যদি চার্লসের সূত্র বোঝে, শুধু কি করতে হবে, শুধু পি কনস্ট্যান্টের জায়গায় ভি কনস্ট্যান্ট বানাইতে হবে চাপের সূত্র বানাইতে গেলে। এখানে ভি নট এর জায়গায় হবে পি নট, এটা হবে পি থেটা, এটা হবে পি নট, এটা হবে ডেল পি, ডেল বি এর জায়গায় ডেল পি, তারপর আয়তনের জায়গায় হবে চাপ, ঠিক আছে, এটা হচ্ছে পি নট, পি নট, হ্যাঁ, এগুলো সব পি নট। তারপরে এখানে স্থির চাপে, এখানে হবে স্থির আয়তনে, আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য, বৃদ্ধি বা হ্রাসের জন্য, অবশ্যই আমি ক্লাসে আছি রে ভাই। তো দেখো, তারপরে এখানে এর আয়তন, এই আয়তনের জায়গা হবে চাপ, তারপরে আয়তনের এখানে হবে চাপের, এই হচ্ছে এখানে যত জায়গা ভি আছে সব জায়গায় হবে পি, এই যে সব জায়গায় হবে পি, তাই হয়েছে। তাহলে তোমার দেখো এই পৃষ্ঠাটা তো আমি লিখেই দিলাম, এই যে এই পৃষ্ঠাটা তো আমি লিখেই দিছি, লিখেই দিলাম, তাহলে তুমি এই গ্রাফটা আঁকবা। তাহলে এখানে দেখো পি, এখানে পি, এখানে পি, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা তুমি এভাবেও দিতে পারবা। এই যে পরম শূন্য তাপমাত্রায়, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন না চাপ, এটাও সংজ্ঞা দেওয়া যাবে, চাপ তাত্ত্বিকভাবে শূন্য হয়, বা যে তাপমাত্রার নিচে গ্যাসের চাপ, গ্যাসের চাপ ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়, ঠিক আছে, ঋণাত্মক হয়, কল্পনাযোগ্য সেই সর্বনিম্ন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা যাবে। তাহলে এইখানে, এইখানে যে গামা পি লিখছি না, এটা হবে গামা ভি, বুঝছো? এটা একটু লিখে দিই এখানে, এটা একটু এখানে তোমাদের লিখে দিই, এখানে এই সূত্রে এটা হবে গামা ভি। এই যে এখান থেকে যে পি থেটা এটা সমান সমান পি নট, এই যে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 273, এইটার এবার আমরা বলবো গামা ভি, গামা ভি। তো এই গামা ভিটা এটা হবে স্থির, স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ, এটার নাম হবে স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ, চাপ প্রসারণ সহগ, বুঝছো? তাহলে আজকে আমরা তিনটা সূত্র জানলাম, ঠিক আছে, তিনটা সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, তিনটা সূত্র জানলাম। এই অধ্যায়ের মূল বেসিক জিনিসটা আমরা আজকে জানলাম, গ্রাফগুলো আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আজকে থাকুক। নেক্সট দিন আমরা কি করবো, এই তিনটা সূত্র এক জায়গায় লাগাবো, জোড়া লাগাবো, জোড়া লাগিয়ে আদর্শ গ্যাসের সূত্রটা শিখবো, দেন তারপরে আমরা মানে পরের ক্লাস, আগামীকালকের ক্লাসে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করবো। তাহলে আজকে আমাদের থিওরি ক্লাস হইলো, নেক্সট দিন আমরা ম্যাথ ক্লাস করব বলতে গেলে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, 2 মিনিট টাইম। প্রথমে ফেসবুকে দেখতেছি, বলো ফেসবুকে যারা আছো বলো হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে? জাহিদুল ইসলাম, টাটা বাই বাই খতম, হ্যাঁ টাটা বাই বাই খতম। কাল কি ক্লাস আছে? কাল তো আমার ক্লাস নাই, আমার ক্লাস আছে পরশুদিন, রবি সোম মঙ্গলবারে আছে, ঠিক আছে। আপনার আর্কাইভ গুলো কখন দিবেন? এই তো দিয়ে দিব, এই যে 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। তোমাদের ওই যে আশাস ভাইয়ের সাথে কথা টথা হইলো, আমার সবকিছু কমপ্লিট। স্পিড বেশি হয়ে গেছে আজকে, থিওরি ক্লাস তো তাই একটু স্পিড বেশি হয়ে গেছে, বুঝছো? আর এই জিনিসগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, তো এই কারণে একই জিনিস আমি স্লো পড়াইলে তোমাদের বোরিং লাগতো, এই কারণে আমি স্পিডে পড়াইছি, বুঝতে পারছো? বলো ঠিক আছে। সবাই এই যে লাইভে ক্লাসগুলো সাথে সাথে করে রাখবা, দেখবা ক্লাস আর জমে থাকবে না, ঠিক আছে, ক্লাসগুলো ঠিকঠাক সময়ে করা হয়ে যাবে সব। মাহমুদুল হাসান, আপনি কি ট্রাভেলার? কে ট্রাভেলার? 1/273 কেমনে আসলো? এটা তো বিবৃতি থেকে আসলো, 1/273, এটা তো চার্লস তার বিবৃতিতে বলছে যে এক্সপেরিমেন্টালি সে দেখছে যে তাপমাত্রা 1°C বাড়াইলে 0°C তাপমাত্রা যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পায়, এটা তো তার বিবৃতি ছিল। কি বলো, আর কোনো কথা? ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা চ্যাপ্টার কিভাবে শেষ করব, কোন কোন বই পড়বো?
আমি যা পড়াই, তোমাদের অপর ভাইয়া যা পড়াই তাই পড়ো, তারপরে যে কোনো একটা বোর্ড বই সলভ করো, বাসায় যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটা সলভ করো। তোমার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স নিয়ে আর কোনো চিন্তা নাই, এক কথায় শেষ। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ ক্লাস এই করাই দিন, হ্যাঁ করাই দিব, আমি যা করাবো। তোমরা অনেকে ভাবো না যে ভাই আপনি তো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ম্যাথ গুলো করান না, এই আমি করাই, কিন্তু আমি পাশে ট্যাগ লিখি না, বুঝছো? আমার ম্যাথ গুলার পাশে ট্যাগ লেখা থাকে না, ম্যাথ গুলো সব তোলা থাকে, পাশে কোনটা কত সালে আসছে এই ট্যাগটা লেখা থাকে না, এটাই হচ্ছে জাস্ট পার্থক্য। জিয়াদ হোসেন জিজ্ঞেস করছে বিবৃতি কি দাদা, বিবৃতি কি? ARAF একবার বলেন, বাঁচতে পেরেছ? হ্যাঁ বাঁচতে পেরেছ, বলো বাঁচতে পেরেছ কিনা। এই যে বললাম। কোথায় কেলভিন আর কোথায় ডিগ্রি সেলসিয়াস স্কেল বসাবো? আমরা যখন ম্যাথ ট্যাথ করবো সবই কেলভিন, কোথাও কোনো ডিগ্রি সেলসিয়াস স্কেল না। ভাই এসিএস এর ভলেন্টিয়ারের জন্য সিলেক্ট হয়েছি, হ্যাঁ আমি যাব, আমি বৃহস্পতিবারে যাব, প্রোগ্রামে বৃহস্পতিবারে যাব, যারা ভলেন্টিয়ার আছো তাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তাহলে এবার দেখি এরা কি করতেছে, দেখি এখানে কারা কয়জন আছো, এখানে তো অনেকে আছো। দাদা প্র্যাকটিস বুক কবে আসবে? চ্যাপ্টার পড়াচ্ছেন সহগার প্রসারণ, সহগের কাজ কি বুঝলাম না। তাহলে যাও আজকে টাটা বাই বাই, টাটা।